আচ্ছা, আমাদের হচ্ছে ফেসবুক লাইভ শুরু হয়েছে। আমাদের ফেসবুকের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কি হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান। আমাদের হ্যাঁ, জুমে শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আমাদের যারা লাইভে যুক্ত আছেন তারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করুন। আপনাদের কমেন্ট পাওয়ার পর হচ্ছে শুরু করব, তাহলে আমরা বুঝতে পারবো যে উই আর রেডি টু গো। যারা জয়েন করেছেন কমেন্ট করুন একটু। কথা শোনা যাচ্ছে কিনা, এখনো কারো কমেন্ট পাইনি মানে কি শোনা যাচ্ছে না? যারা ফেসবুক লাইভে আছেন, ইয়েস নো, এখানে তো লজ্জার কিছু নাই। ওকে, সুপ্তি বলেছে শোনা যাচ্ছে, ফাইন, গুড, তাহলে উই আর গুড টু গো। আমাদের আহ দুদিন আগে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলোর উপর আমরা প্রশ্ন সলভ একটা সেশন নিয়েছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে আমাদের 2023 সাল ভিত্তিক যে তিনটা পরীক্ষা হয়েছিল ওগুলোর প্রশ্নগুলো সলভ করেছিলাম, এবং আমাদের বিভিন্ন ট্যাকটিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা পড়তে পারি, কিভাবে পড়লে আমাদের বাংলাদেশ বিষয়গুলো নিয়ে অনেকের ভয় থাকে, কিভাবে ভয়টা কাটবে। তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা একটা সরাসরি লাইভ ক্লাস নিয়ে এসেছি। আমাদের একদম প্রথম ক্লাস, যেটা আমাদের বাংলাদেশ বিষয়গুলো এক, প্রাচীন বাংলার ইতিহাস। তো গত ক্লাসে যারা ছিলেন না তাদের সাথে হচ্ছে আমি আরেকটু পরিচিত হয়ে নিই। আহ, আমি ডক্টর সিদ্ধার্থ, বাই প্রফেশন ডক্টর, নাম শুনে বোঝা যাচ্ছে পাবলিক হেলথ প্রফেশনালস। আমার এমবিবিএস কমপ্লিট করেছে আমি নোয়াখালী মেডিকেল কলেজ থেকে, এখন এমপিএইচ করছি ব্র্যাক জেমস প্রেগন্যান্ট স্কুল অফ পাবলিক হেলথে। আর পিটু এর সাথে হচ্ছে আমি প্রায় 5টা ব্যাচ পড়িয়েছি বিসিএস এ। আমি এখানে মূলত বাংলাদেশ বিষয় বলি, ইংরেজি সাহিত্য আর বিজ্ঞান পড়াই। তো আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস। আমরা যদি হচ্ছে ইতিহাস যখন আমরা চিন্তা করি, হ্যাঁ, যে মানে চিন্তা করো যে আজকে তুমি যে জায়গায় বসে আছো বা আমি এখানে দাঁড়িয়ে আছি, আজকে থেকে চিন্তা করলাম আমি 200, 500, 1000 বছর আগে এই জায়গাটার কথা চিন্তা করি, যে হয়তো বা এটা একটা যুদ্ধক্ষেত্র ছিল। এমন হতে পারে যে আমার এই জায়গাটা হচ্ছে কোনো ধনীর দুলালের এখানে রাজপ্রাসাদ ছিল। মানে আমরা যে এখন অন্য দেশে আমরা যেতে চাই, সবাই শিফট করতে চাই, বাট আমাদের বাংলাদেশটা কিন্তু তখনকার কেমন ছিল, আমাদের এই বাংলাটা ছিল মানে তখনকার যুগে মানুষ এখানে আসতে চাইতো বরঞ্চ। আমাদের ধন সম্পদে পরিপূর্ণ ছিল, হ্যাঁ, আমাদের মানে ইতিহাস যখন হচ্ছে আমরা পড়ি তখন হচ্ছে আসলে মনে হয় যে আমরা কি আমাদের অতীত গৌরবটা ফেলে আসছি। হ্যাঁ, তো আমরা যখন ইতিহাসটা পড়বো তখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস মেনটেন করতে হয়, যেটা হচ্ছে আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। কারণ আমি ইতিহাসের সঙ্গে যেটা তুলনা করি, এই ছবিটা কি কেউ বলতে পারবে এটা কিসের ছবি? এটা কিসের ছবি? হোয়াট ইজ দিস? এনি গেস? রাইট রং নাই, বলি আমরা, এটা এটা কি কি দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে দেখে? আমাদের জুমে যারা আছো তারাও কমেন্ট করো। এনি আইডিয়া? একজন বলেছেন হচ্ছে এটা নাট্যমঞ্চ, অন্দরমহল নাট্যমঞ্চ। আচ্ছা, ওকে, অনেকগুলো কমেন্ট এসছে। হ্যাঁ, এটা হচ্ছে নাট্যমঞ্চ। এটা নাট্যমঞ্চ কেন বলছি, কারণ মানে ইতিহাসটা তো এটা 1000 বছরের পুরনো ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস আমরা পড়ছি। এখন ইতিহাস পড়ার একটা রুলস হচ্ছে এটা পড়ে আসলে আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে অতীতের ইতিহাসটাকে জাজ করার কোনো সুযোগ থাকে না, কোনো রাইট এবং রং আনসার নাই। আমরা অতীতের 1000 বছর আগের যে অতীত ইতিহাসগুলো আমরা এখানে নাটক, আমরা মঞ্চস্থ করছি, আর আমরা হচ্ছে এখানে দর্শক। আমরা দর্শক হিসেবে হচ্ছে আমাদের ইতিহাসের যে কলা কুশলীরা যারা আছে, কুশীলব যারা আছে, তাদের অভিনয়টা আমরা দেখব। হ্যাঁ, তো আমাদের হচ্ছে পড়ার সিস্টেমটা হবে এরকম। আমরা যখন ছোটবেলায় কবিতা পড়তাম, ধরেন হচ্ছে আমাদের ছোটবেলায় কিন্তু এখন এই যে হাট্টিমা টিম টিম মাঠে মারে ডিম, এটা আমাদের মাথায় আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই জিনিসগুলো আমরা কখনোই ভুলি না। কেন ভুলি না? কারণ যখন ওগুলো আমরা পড়তাম ওগুলো হচ্ছে আমরা গল্পচ্ছলে পড়তাম, আমরা মাথার মধ্যে কোনো প্রেশার নিয়ে পড়তাম না। হ্যাঁ, তো আমাদের আসলে হচ্ছে এই যে ইতিহাস পড়া বা যে কোনো পড়া, চাকরির পড়া,
এটা পড়ার একটা ভালো ওয়ে হচ্ছে যদি আমরা জানার জন্য পড়ি, মজা নিয়ে পড়ি, তখন দেখবো যে আমাদের মাথার মধ্যে প্রেশার কাজ করবে না এবং আমরা ভালো মনে রাখতে পারবো। এটা হচ্ছে বেস্ট ওয়ে মনে রাখার। এবং অন্তত আমার ক্লাসে আমি চাইবো আমরা যখন হচ্ছে ক্লাসগুলো করব, এখানে তো বটেই আমার লাইভ ক্লাস, এবং হচ্ছে আমাদের যখন একদম 21 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে 20 তারিখ ওরিয়েন্টেশনের পর, তখন আমরা যেটা চেষ্টা করব যে আমরা মজার ছলে কোনো কিছু জানার জন্য, যে আমি গল্প বলছি ওই গল্পটা তোমরা শুনবে, এই শোনার শুনতে শুনতে হচ্ছে আমরা কি করব, আমরা কিছু জিনিস পড়বো, আমরা কিছু জিনিস জানবো। এখানে মাথার মধ্যে এটা রাখার প্রয়োজন নাই যে এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ করব, ওটা করব। যদি আমরা পূর্ণ মনোযোগটা দিই, গল্পাকারে শুনি, জিনিসটা আমাদের মাথার মধ্যে এটা গেঁথে যাবে। হ্যাঁ, আমরা বারবার রিক্যাপ করব, আমরা প্রশ্ন ধরবো, তোমরা উত্তর করবে। এখানে রাইট রং বলে কিছু কোনো কিছু নাই, তোমাদের মাথায় যেটা আসে এটা উত্তর করবা। এভাবে আমরা একটা গল্পাকারে, আমরা যে ছোটবেলার যে মেকানিজম, আমরা দাদা দাদির কাছে যে গল্প শুনতাম, হ্যাঁ মনে করো তোমাদের দাদা দাদির রোলটা আমি প্লে করছি, হ্যাঁ তা আমরা ওভাবে হচ্ছে পড়াটা আগায় নিয়ে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের ট্যাকটিক্স হবে। তাহলে সবাইকে হচ্ছে আমাদের ইতিহাসের এই যে যাত্রাপথ, এটাতে হচ্ছে সবাইকে স্বাগতম। আমরা শুরুতে হচ্ছে আমরা বাঙালি জাতির উদ্ভবটা পড়বো। তাহলে আমাদের এই যে জাতি, আমাদের বাঙালি জাতি, আমরা এত সংগ্রাম, আমাদের এত সংঘর্ষ, এত আত্মসংকট, এত ক্রাইসিস, হ্যাঁ, তাহলে আমাদের এই যে জাতিটা, এটা তো এমন না যে হচ্ছে উড়ে এসে আমরা জুড়ে বসলাম। আমাদের একটা দীর্ঘদিনের একটা সংগ্রামের ইতিহাস আছে। আমরা একদম শুরু থেকে প্রথমে হয়তো এখানে কেউ বসতি গড়েছে, ওখান থেকে পর্যায়ক্রমে আমরা আস্তে 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 আমরা বর্তমান এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো আমাদের এই যে সমগ্র যে বাঙালি জাতি, এটাকে হচ্ছে আমরা দুভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের, একটাকে আমরা বলি আর্য নরগোষ্ঠী, একটা হচ্ছে প্রাক আর্য, আর্যপূর্ব বা অনার্য নরগোষ্ঠী। মানে আর্য নামে একটা গোষ্ঠী ছিল, আর আর্যদের আগে যারা এসছিল তাদেরকে আমরা বলছি প্রাক আর্য, আর্যপূর্ব এবং অনার্য নরগোষ্ঠী। এটা হচ্ছে মোট দুভাগে ভাগ। এখন এই যে প্রাকার্য বা অনার্য বলছি, এটাকে হচ্ছে আমরা ভাগ করছি আবার চার ভাগে। কি কি? আমার নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভর্চিনীয়। তাহলে আমরা শুরুতে কি করলাম, আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আর্য, একটা হচ্ছে অনার্য। এই অনার্যকে আমরা আবার চার ভাগে ভাগ করছি, একটা আমার নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভর্চিনীয়। এবং এরা কি, এরা হচ্ছে আমার বিভিন্ন গোষ্ঠী। এবং এই ভূখণ্ডে প্রথম যারা আসে তারা ছিল আমাদের নেগ্রিটোরা। তাহলে পরীক্ষার মধ্যে যদি তোমার প্রশ্ন আসে আমার প্রাথমিক শিক্ষক পরীক্ষায় যে এ ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম কি, তাহলে সেটা উত্তর কি হবে? এটা হচ্ছে নেগ্রিটো। ওরা প্রথম যারা এখানে এসেছিল। তো নেগ্রিটোরা কারা? নেগ্রিটোরা হচ্ছে আমরা এখন যাদেরকে চিনি সাঁওতাল হিসেবে, যাদেরকে ভিল, হারি, মুন্ডা যাদেরকে বলি, অর্থাৎ বিভিন্ন উপজাতি যারা ভিল, সাঁওতাল, হারি, মুন্ডা, এদের পূর্বপুরুষরা মূলত ছিল হচ্ছে নেগ্রিটোরা। ওরা এখন হচ্ছে যশোর, সুন্দরবন, ময়মনসিংহ এই জোনগুলোতে থাকে। হ্যাঁ, এই উপজাতিগুলো। তাহলে ভিল, সাঁওতাল, হারি, মুন্ডাদের পূর্বপুরুষ যে নেগ্রিটোরা, এরা মূলত হচ্ছে এ ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠী ছিল। এরপর আমাদের হচ্ছে মানে মানব সভ্যতার যে ইতিহাস, এখানে কিন্তু মানে একজন একজনকে পরাস্ত করে কিন্তু উঠে এসছে। তাহলে প্রথমে নেগ্রিটোরা তো আরামসে এখানে তারা বসতি স্থাপন করলো, তারা এখানে অনেক দিন ধরে আছে, শান্তিতে জীবন যাপন করছে। হ্যাঁ, হঠাৎ করে এখানে এন্ট্রি নিল হচ্ছে অস্ট্রিকরা। এই অস্ট্রিকরা প্রায় 5 থেকে 6 হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে, ইন্দোচীনটা মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্ডিয়া প্লাস চীন, এখান থেকে এসছে ইন্দোচীন, আমাদের যে কম্বোডিয়া, লাওস, ওই জোনটা থেকে এসে তারা কি করলো, বাংলায় আসলো আমাদের এখানে। এবং বাংলায় এসে তারা কি করলো, নেগ্রিটোদের পরাজিত করে এখানে ঠাঁই করে নিল। হ্যাঁ, তবে এদের কিছু অবদান আছে। এই অস্ট্রিকটা কিন্তু প্রথম কৃষিকাজ শুরু করে। তাহলে আমরা যে এখন যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা যে বাংলা দেখতে পাই, এ বাংলাতে কিন্তু আমাদের অস্ট্রিকদের অবদান আছে। তারা প্রথম কৃষিকাজ শুরু করে এবং তারাই কিন্তু প্রথম গ্রামীণ সভ্যতার স্রষ্টা। তাহলে আমাদের হচ্ছে যে পাঠ্যপুস্তকে পড়ি যে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, হ্যাঁ, পুকুর ভরা মাছ, তাহলে আমাদের এই যে গ্রামীণ যে কালচার, গ্রামীণ যে সভ্যতাটা, এটা কিন্তু সৃষ্টি করেছে হচ্ছে অস্ট্রিকরা। তাহলে আমাদের কি ইনফরমেশন এখান থেকে মনে রাখতে হবে? আমাদের প্রথম কৃষিকাজ শুরু করলো হচ্ছে অস্ট্রিকরা,
এবং এরা কি হচ্ছে, এরা হচ্ছে আমাদের গ্রামীণ সভ্যতার স্রষ্টা। তাহলে এই যে অস্ট্রিক গোষ্ঠী, এদের থেকে কিন্তু প্রথম এই যে বাঙালি জাতির একটা প্রধান অংশ গড়ে ওঠে। তাহলে এর আগে আমরা যদিও বলেছি যে আমার এ ভূখণ্ডে প্রথম জনগোষ্ঠী হচ্ছে নেগ্রিটোরা, বাট আমরা যখন বাঙালি জাতির কথা বলি, বাংলাদেশিদের কথা বলি, আমাদের মূল অংশ কিন্তু গড়ে উঠেছে এই অস্ট্রিকদের থেকে। হ্যাঁ, তো অস্ট্রিক জাতিটা নিষাদ জাতিগোষ্ঠী নামেও পরিচিত ছিল। নিষাদ কেন বলা হতো? নিষাদ শব্দের অর্থ হচ্ছে চণ্ডাল, ব্যাধ বা জেলে। চণ্ডাল মানে কি? চণ্ডাল মানে হচ্ছে যারা সব দাহ করে, ব্যাধ মানে হচ্ছে যারা শিকার করে, আমার পশু পাখি যারা শিকার করে তারা হচ্ছে ব্যাধ, আর জেলে জেলে যারা হচ্ছে মাছ ধরে। তাহলে এই অস্ট্রিক গোষ্ঠী থেকে বা নিষাদ জাতিগোষ্ঠী থেকে আমাদের প্রথম বাঙালি জাতির প্রধান অংশটা গড়ে উঠলো। আর আমাদের আদি যে জনগোষ্ঠী, এই ভাষার নামও কিন্তু হচ্ছে অস্ট্রিক। এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ যে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষার নাম কি? আদি জনগোষ্ঠীর ভাষার নাম হচ্ছে অস্ট্রিক। এই প্রশ্নটা বিসিএস একটাতে এসেছিল 45-এ, যে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষার নাম কি ছিল? এটা হচ্ছে অস্ট্রিক। তাহলে এই অস্ট্রিক থেকে হচ্ছে গিয়ে আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে এখানে প্রধান অংশ আমাদের গড়ে উঠেছে, আমরা নিষাদ জাতিগোষ্ঠী নামে পরিচিত ছিলাম, এবং আমাদের বাংলার যে আদি জনগোষ্ঠী, এদের ভাষার নামও কিন্তু হচ্ছে অস্ট্রিক। এবার আমাদের অস্ট্রিকদের সরাই দিল হচ্ছে আরেক গ্রুপ। কারা আসলো? আসলো এবার দ্রাবিড়রা। আমরা এখন হচ্ছে যাদেরকে সাউথ ইন্ডিয়ান, এখানে ছবিতে দেখা যাচ্ছে রাশ্মিকা মান্দানাকে, খুব জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী। তাহলে এই দক্ষিণ ভারতের আদি অধিবাসী কিন্তু হচ্ছে দ্রাবিড়রা। দ্রাবিড়রা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসলো বাংলায়। তারা কি করলো? তারা অস্ট্রিকদের সঙ্গে মিশে গেল, মিশে গিয়ে তারা সৃষ্টি করলো সিন্ধু সভ্যতা। এবং ওরা কোত্থেকে আসলো? ওরা আসলো আমার ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে, অর্থাৎ এখন যেখানে সিরিয়া, মিশর, হ্যাঁ, ওই জোনটা থেকে তারা আসলো বাংলায়। তাহলে ওই যে বললাম শুরুতে যে আমরা এখন সবাই চাই আমেরিকাতে যেতে, আমরা ইউকেতে যেতে চাই, আমরা উন্নত জীবন যাপন করতে চাই। আর তখন পুরো বিশ্ব থেকে মানুষজন চিন্তা করতেছে, আরে ভাই, শুনছিস যে বাংলার মধ্যে তো এরকম পাওয়া যায়, হ্যাঁ, এরকম মাছ, এত সবুজ, এত সুন্দর, এত ধন সম্পদ, হ্যাঁ, ওখানে যদি একবার যেতে পারতাম। সবাই কিন্তু এরকম স্বপ্ন দেখতো। ওই স্বপ্ন দেখা থেকে কিন্তু তারা বিভিন্ন সময় বসতি গড়া এখানে শুরু করে, এবং আমরা দেখতে পাই একের পর এক যে জনগোষ্ঠী তারা আমাদের বাংলার বুকে আসা শুরু করে। তাহলে হচ্ছে তারা কি করলো? দ্রাবিড়ে এসে সিন্ধু সভ্যতা সৃষ্টি করলো, এবং এরা দক্ষিণ ভারতের আদি অধিবাসী ছিল। এবং এদের হচ্ছে গিয়ে বড় ভূমিকা ছিল নগর সভ্যতার স্রষ্টা। তাহলে এর আগে আমরা এক গ্রুপকে দেখে আসছিলাম যারা গ্রামীণ সভ্যতার সৃষ্টি করেছিল। তাহলে তোমরা এখন যারা যুক্ত আছো, তাদের কাছে আমার প্রশ্ন, আমরা নগর সভ্যতার স্রষ্টা যদি দ্রাবিড়কে দেখতে পাই, তাহলে আমার গ্রামীণ সভ্যতার স্রষ্টা কারা ছিল? কোন নৃগোষ্ঠীরা গ্রামীণ সভ্যতার স্রষ্টা ছিল? কমেন্টে উত্তর করে ফেলো, কমেন্টে উত্তর করে ফেলো। যারা আমরা লাইভে জয়েন করেছি, এখানে কিন্তু কোনো লজ্জার কিছু নাই, মানে ভুল শুদ্ধ বলে কোনো উত্তর নাই। তোমার মাথার মধ্যে যেটা কাজ করে, যেটা মনে হচ্ছে, এটা উত্তর করো। কারণ আমরা আজীবন কে কি মনে করে পাছে লোকে কিছু বলে বলে আমরা সবসময় পর্দার আড়ালে লুকাই থাকি। তো ওই লুকানোর কোনো কিছু নাই। তুমি যদি কমেন্ট করে ভুল হয় উত্তর, ওইটা যখন শুদ্ধরা তুমি জানবে, এটা মাথার মধ্যে আরো ভালোভাবে গেঁথে যাবে। হ্যাঁ, তো যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছি, আমরা আশা করি হচ্ছে উত্তর আমরা সবাই দিতে পারবো। যেমন আমাদের অলরেডি হচ্ছে জুমে যারা জয়েন করেছে তারা অনেকেই উত্তর করে ফেলেছে। হ্যাঁ, তাহলে ভেরি গুড। এটা হচ্ছে অস্ট্রিক। তাহলে অস্ট্রিকরা মূলত কি ছিল? অস্ট্রিকরা ছিল হচ্ছে আমাদের গ্রামীণ সভ্যতার স্রষ্টা। তাহলে অস্ট্রিকরা কি করেছিল? আমার প্রথম কৃষিকাজ শুরু করেছিল, এবং তারা কি করলো? আমার গ্রামীণ সভ্যতা সৃষ্টি করলো। আর আমাদের দ্রাবিড়রা হচ্ছে গিয়ে নগর সভ্যতার সৃষ্টি করেছিল। তাহলে আমার নেগ্রিটো গেল প্রথম, এরপর হচ্ছে গিয়ে আমার আসলো অস্ট্রিকরা, এরপর গেল আমার দ্রাবিড়রা। এবার আসবে আমার 4 নম্বরে ভোটচিনীয়রা। ভোটচিনীয় বা মঙ্গোলীয়রা, আমাদের যে ইন্দোচীন যে অঞ্চলটা, কম্বোডিয়া, লাওস, ওই জোনটা, আর তিব্বত অঞ্চল থেকে তারা আসলো। হ্যাঁ, আমরা এখন যাদেরকে জানি গারো, ত্রিপুরা, চাকমা, কোচ,
এই উপজাতিগুলোর পূর্বপুরুষরা মূলত এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়রা। হ্যাঁ, তাহলে আমরা টোটাল 4টা আমরা দেখলাম, যাদেরকে আমরা কি বলছি, অনার্য নরগোষ্ঠী বলছি, ঠিক আছে, বা প্রাক আর্য নরগোষ্ঠী বলছি। তাহলে আমাদের লাস্টে ভোটচিনীয় কোত্থেকে আসলো? ইন্দোচীন তিব্বত অঞ্চল থেকে গারো, ত্রিপুরা, চাকমা, কোচ এবং মণিপুরী উপজাতির পূর্বপুরুষরা। তাহলে এই 4 নরগোষ্ঠীর পর এবার আমরা দেখতে পাবো একটা গ্রুপকে যারা অনেক দূর থেকে আমাদের এখানে আসছে। ওরা কারা? ওরা হচ্ছে আমাদের আর্য জনগোষ্ঠীরা। বলা হয় এই আর্য জনগোষ্ঠী আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্যগণ বঙ্গ ভূখণ্ডে তারা আগমন করে। হ্যাঁ, মূলত হচ্ছে এরা পারস্য থেকে আসছে বলে এটা ধারণা করা হয়। এবং আর্যরা যখন এখানে আসে ধীরে ধীরে হচ্ছে অস্ট্রিক ভাষা হারিয়ে যেতে থাকে এবং বিবর্তনের মাধ্যমে আমরা তখনকার যে বাংলা ভাষার যে রূপটা ওটা হারাই, আমরা বর্তমান যে বাংলা ভাষাটা ওই বাংলা ভাষার উৎপত্তি আমরা দেখতে পাই। কাজেই বলা হয় কি যে বাঙালি জাতি যেমন সংকর তেমনি বাংলা ভাষাও সংকর। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সংকর মানে কি? সংকর মানে হচ্ছে মিক্সড। আমরা যেমন আমরা এখন যদি বাঙালি জাতিকে বলি, আমাদের বাঙালি জাতিতে হচ্ছে ভাই আমার অস্ট্রিকের মিক্সচার আছে, আমার দ্রাবিড়ের মিক্সচার আছে, আমরা এখানে ভোটচিনি আর্য সবার কিন্তু সংমিশ্রণ মিলে হচ্ছে আমরা বাঙালিরা। তেমনি আমাদের ভাষাটার মধ্যেও কিন্তু আগে ধরে নেগ্রিডোদের কিছু ভাষা ছিল, ওখানে অস্ট্রিকরা এসে ঢুকে তারা সূচনা করলো অস্ট্রিক ভাষার, ওখানে আবার দ্রাবিড়দের মিক্সচার, ভোটচিনীদের মিক্সচার, সবকিছু মিলাই মিক্সচারের মাধ্যমে আমরা আলটিমেটলি হচ্ছে একটা জায়গায় এসে এখন দাঁড়াইছি। এই কারণে আমরা জাতি হিসেবে যেমন সংকর তেমনি বাংলা ভাষাও হচ্ছে আমাদের সংকর। তবে এই যে আপনার আর্যরা বাইরে থেকে আসছে বলে, তো এটা নিয়ে আবার বিভিন্ন থিওরি আছে। অনেকে বলে এই যে থিওরি ওরা বাইরে থেকে আসছে এটা সত্যি না, এটা অনেকে বলে যে আরিয়ান ইনভেশন থিওরি, ইটস নট ট্রু। অনেকে বলে তারা শুরু থেকে এখানে ছিল। তো ওই যে শুরুতে আমরা বলেছি আসলে ইতিহাস হচ্ছে এটা রঙ্গমঞ্চের মতো, আমরা এই সময় দাঁড়াই 6-7 হাজার বছর আগে আসলে কি ঘটছে এটা জাজ করার কোনো ওয়ে নাই। এই কারণে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাদা চোখে আমরা ইতিহাসটাকে দেখবো, জানবো। এবং আমাদের হচ্ছে পাঠ্যপুস্তকে যেটা আছে, কারণ আমাদের চাকরি পরীক্ষার গুলোর বেস লাইন কোনটা, আমাদের 9-10-এর বইগুলো। তো আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে আমরা ওখানে এগুলো পড়ছি। ইতিহাসে আসলে কোনটা সঠিক আসলে কোনটা ভুল ইতিহাসবিদ হওয়ার হচ্ছে আমাদের টার্গেট নাই, কারণ আমাদের হচ্ছে মানে অল্প সময়ের মধ্যে কাভার করাও আসলে সম্ভব না। আমরা যে ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার, আমাদের যেগুলো পাঠ্যপুস্তক দ্বারা সাপোর্টেড, ওই ইনফোগুলো আমরা জানবো। তাহলে আমার এই যে আর্য, এদের ভাষা ছিল মূলত ল্যাটিন, হিব্রু, জার্মান। এরা কোথায় ছিল? এরা হচ্ছে গিয়ে ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি এলাকা থেকে এসছে। এটা কোথায়? এটা হচ্ছে মধ্য এশিয়া, ইরান এবং রাশিয়া, ওখান থেকে তারা এখানে এসছে। ধর্ম হচ্ছে এদের সনাতন এবং ধর্মগ্রন্থ ছিল হচ্ছে বেদ। তাহলে আমাদের আর্যরা কোত্থেকে এসছে? ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি এলাকা থেকে। হ্যাঁ, এবং তাদের ধর্ম কি ছিল? সনাতন, এবং ধর্মগ্রন্থ ছিল বেদ। তাহলে নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমরা যেটা বলছিলাম কি যে আমরা অস্ট্রিক মূলত, হ্যাঁ অস্ট্রিক, ওখান থেকে আদি অস্ট্রেলিয়া কথাটা এসছে। আমরা অস্ট্রিক জাতির টাচটা আমাদের মধ্যে খুব প্রবল ভাবে আছে। আমাদের আদি যে অধিবাসী আছে তাদের ভাষাও কিন্তু ছিল অস্ট্রিক, এবং আমরা অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য জাতির মিক্সচার একটা সংকর জাতি। তাহলে এই যে আমরা সংকর জাতি, এটা কিন্তু আমাদের বিভিন্ন কাজকর্মের বেলায়ও দেখা যায়। আমরা যেহেতু পিওর ব্রিড না, আমাদের ডিসিশন গুলো দেখা যায় কি পিওর না। এই কারণে আমি হুমায়ুন আজাদের হচ্ছে একটা লাইন এখানে দিয়েছি যে বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়, এবং সফল হওয়ার পর মনে থাকে না কেন তারা আন্দোলন করেছিল। তাহলে আমাদের যে মিক্স ব্রিড, আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণ, বিভিন্ন জন থেকে বিভিন্ন বৈশিষ্ট্যটা পাইছি, ওটার মিক্সচার আমাদের মধ্যে প্রবলভাবে এটা দেখা যায়। তাহলে আমরা যদি একটা কুইক রিক্যাপ করে আসি, তাহলে হচ্ছে আমার কি যে আমার 4টা ভাগে আমি ভাগ করেছিলাম। প্রথমে প্রথমে দুভাগে, একটা হচ্ছে প্রাক আর্য, একটা হচ্ছে আর্য। প্রাক আর্যকে 4 ভাগে, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। তাহলে নেগ্রিডোরা কি ছিল? নেগ্রিডোরা ছিল হচ্ছে আমার এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠী। এরা
এবং এরা কাদের পূর্বপুরুষ? ভিল, সাঁওতাল, হারিমুন্নাদের পূর্বপুরুষ। এরা এরপর কারা আসছিল? অস্ট্রিকরা আসছিল। অস্ট্রিকরা কি করছে? কৃষিকাজ শুরু করছে, গ্রামীণ সভ্যতার সৃষ্টি করছে। এই দুইটা ইনফরমেশন মাথায় রাখলে হবে। এরপর আসলো কারা? এরপর আসলো হচ্ছে গিয়ে আমাদের দ্রাবিড়রা। দ্রাবিড়রা কি করলো? তারা সিন্ধু সভ্যতা সৃষ্টি করলো, নগর সভ্যতা সৃষ্টি করলো। এরপর আসলো হচ্ছে ভোটচিনীয়রা। এরা হচ্ছে গারো, চাকমা, ত্রিপুরা, মণিপুরী, এদের পূর্বপুরুষ। এরপর আলটিমেটলি আমাদের এখানে আসলো হচ্ছে আর্যরা। কোত্থেকে আসলো? তারা হচ্ছে ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি এলাকা থেকে আসলো, যাদের ধর্ম সনাতন, যাদের প্রথম ধর্মগ্রন্থ হচ্ছে, প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এবং এই যে এতগুলো জাতির সংমিশ্রণ, আমাদের অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, এদেরকে মিলে আমাদের বলা হয় সংকর জাতি। এবং আমরা হচ্ছে আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখন যখন আমরা একটা কুইক রিক্যাপ দিলাম, এবার হচ্ছে আমাদের প্রশ্নের পালা। হ্যাঁ, দেখি আমাদের হচ্ছে সাথে যারা যুক্ত আছে তারা প্রশ্নের কতটুকু মনোযোগ দিয়েছে, তারা উত্তর দিতে পারে কিনা। তাহলে আমি যদি প্রশ্ন করি, এ ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম কি ছিল? উত্তর কি হবে? এ ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম কি ছিল? আমরা উত্তর করব সবাই। জুম যারা আমাদের এতে যুক্ত আছে ফেসবুক লাইভে, তারা বলো। আমরা আমাদের এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম কি ছিল? আমাদের কিন্তু জুমবাসী খুবই ফাস্ট, তারা সবাই উত্তর করে ফেলছে। আমাদের ফেসবুক বাসীও যাতে ফাস্ট হয়, এটা আমাদের দেখতে হবে। তাহলে সানজিদ উত্তর করেছে নেগ্রিটো। আমাদের জুমে, হ্যাঁ, সাদিয়া, পি, কাশপিয়া, তৌফিক, প্রমিত, মনীষা সবাই উত্তর করেছে। হাবিব করেছে, সাইমা, সুপ্তি, বিপ্লব, গুড, নুরুদ্দিন। তাহলে ভেরি গুড, এটা হচ্ছে নেগ্রিটো। মানে প্রশ্ন করার এবং উত্তর কেন দিতে বলছি? যাতে আমার আজকে যে আমি ক্লাস করছি, আমি 1.5-2 ঘন্টা যে ক্লাসটা করব, যাতে ভাই এটা করে আমার লাভ হয়। কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। আমরা সবার শেষে দেখব যে আমাদের প্রিভিয়াস আজকের লেকচার থেকে কয়টা প্রশ্ন আসছে। তখন তোমরা বুঝতে পারবা যে ভাই এই ক্লাসটা করে তো লাভ হয়েছে, আমি তো আসলে আমি উত্তর করতে পারবো। হ্যাঁ, তখন তোমরা নিজেরাই জাজ করবা যে আমি প্রশ্নগুলো করব, তখন তোমরা উত্তর করতে পারো কি পারো না, এটা দেখেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে এরপর যদি আমি বলি আমাদের হচ্ছে নগর সভ্যতার স্রষ্টা কারা ছিল, উত্তর কি হবে? নগর সভ্যতার স্রষ্টা কারা ছিল? নগর সভ্যতার স্রষ্টা কারা ছিল? জুমে অনেক উত্তর করে ফেলেছেন। ওয়েটিং ফর দ্য ফেসবুক, ফেসবুকবাসী। রায়ন বলেছে দ্রাবিড়, জাকিয়া, আইফোন, নুসরাত, স্বপন, স্নাত, প্রজ্ঞা, সঞ্জিদা, সবাই বলছে দ্রাবিড়। ভেরি গুড, তাহলে হচ্ছে আমার নগর সভ্যতার স্রষ্টা হচ্ছে দ্রাবিড়রা। ভেরি গুড। এরপর হচ্ছে আমাদের আর্যরা, আর্যের ধর্ম সনাতন এবং ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। গুড। আচ্ছা, ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণের যে তৃণভূমি এলাকা, ওখান থেকে কারা আসছিল? অনার্যরা আসছিল নাকি আর্যরা আসছিল? আমাদের ইউরোপের ইউরাল পর্বতের যে তৃণভূমি এলাকা, ওখান থেকে কারা এসেছিল? আমাদের সোহান, হাসনা, ইমরুল, জাকিয়া, ওপি, এরা সবাই অলরেডি উত্তর করে ফেলেছে। আমাদের জুমে অনেকেই যুক্ত আছেন। জুমের নাকি ফার্স্ট হয়ে যাবে নাকি হচ্ছে, দেখি আমি দুটোর মধ্যে কম্পিটিশন চলুক, কারা দ্রুত উত্তর করতে পারে। আমাদের ফেসবুকে যারা যুক্ত আছে তারা তারা বেশ ভালো উত্তর করছে। গুড, সঞ্জিদা, হালিমা, সাবিহা, শামীম, মাসিয়া এর উত্তর করেছে। এটা হবে হচ্ছে আর্যরা, আর্যরা, এটা হচ্ছে আর্য। হ্যাঁ, তাহলে ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি এলাকা থেকে আমাদের এখানে কারা এসছে? আমাদের এখানে আসছে হচ্ছে আর্যরা। ঠিক আছে, গুড। তাহলে এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তীতে যাই। এখন আমাদের এই যে এখন বাংলাদেশ আমরা দেখতে পাই, আমাদের হচ্ছে 8টা বিভাগ, আমাদের 64টা জেলা, আমাদের হচ্ছে উপজেলা, আমাদের থানা, এই যে পুরো বাংলাদেশের ম্যাপ, আমাদের এই বাংলাদেশটা এবং বর্তমান যে ভারতের কিছু অংশ জুড়ে আমাদের একটা প্রাচীন জনপদ ছিল। হ্যাঁ, তো এই প্রাচীন জনপদটা
মানে পুরো বাংলাদেশটা কিছু জনপদে বিভক্ত ছিল, 16 থেকে 17টা জনপদে। হ্যাঁ, এক একজন এক এক রকম। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা, যেমন আমার এলাকা হচ্ছে এখানে, যে আমার এলাকা মূলত এখানে, এটা হচ্ছে চট্টগ্রাম। তাহলে আমি ছিলাম কোথায়? আমি হচ্ছে হরিকাল জনপদের অন্তর্ভুক্ত ছিলাম। তাহলে যারা নোয়াখালী কুমিল্লার মানুষজন ছিল তারা ছিল সমতটে, যারা ঢাকার মানুষজন তারা ছিল বঙ্গে, উত্তরবঙ্গের এরা ছিল বরেন্দ্রতে। হ্যাঁ, তাহলে এভাবে হচ্ছে আমরা দেখতে পাই কি যে আমাদের পুরো যে বাংলাদেশটা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। হ্যাঁ, এরকম কিছু জনপদের নাম ছিল পুন্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, গৌড়, শ্রীহট্ট, হরিকেল, তাম্রলিপি, রার। এখানে চন্দ্রদ্বীপটা আবার হচ্ছে বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এবার আমরা কোনটা কোন এলাকা জুড়ে ছিল আমরা একটু ডিটেইলে এটা জানি। এখন চলেন, প্রথমে আসে আমাদের হচ্ছে বঙ্গ। এই বঙ্গটা আমরা ম্যাপ দেখলেই বুঝতে পারছি, কিন্তু আমাদের ম্যাপের মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে আছে কিন্তু হচ্ছে এই বঙ্গ। এই বঙ্গটা এই কারণে বলা হচ্ছে কি আয়তনে বৃহত্তম এবং স্বাধীন জনপদ। কেন স্বাধীন বলা হচ্ছে আমরা এটা আরেকটু পরে গেলে বুঝবো। আসলে ওই সময় আমাদের এই যে ভারতবর্ষ, তারপর আমাদের এই বাংলাদেশ, বাংলা, এগুলোতে বিভিন্ন শাসকের অধীনে ছিল, বড় বড় শাসকের। তো ওই সময় আমাদের এই বঙ্গ জনপদে কিছু শাসনকর্তা ছিল যারা স্বাধীনভাবে তারা জনপদ পরিচালনা করত। তাদেরকে বাইরে থেকে কেউ কন্ট্রোল করতো না, মানে করতে পারে নাই, ওরকম সুযোগ ছিল না, ওরকম সিচুয়েশন তারা ক্রিয়েট করতে পেরেছিল। এই কারণে এটাকে বলা হয় স্বাধীন জনপদ। তাহলে এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? বঙ্গ ছিল বৃহত্তম জনপদ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমরা ব দিয়ে মনে রাখতে পারি, ব দিয়ে বঙ্গ, ব দিয়ে বৃহত্তম। তাহলে এটা ছিল আমাদের বৃহত্তম জনপদ। এবং এই জনপদের মধ্যে কি কি ছিল আমরা এলাকা যদি দেখি, এখানে ছিল ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী। এবং এই বঙ্গের মাঝখান দিয়ে, যারা ম্যাপ সম্বন্ধে ভালো আইডিয়া আছে, এদিকে একটা নদী বয়ে গেছে, কেউ কি বলতে পারবেন কোন নদী? মানে আমি যদি বলি এদিকে একটা নদী বয়ে গেছে, কোন নদী এই জোনটার মাঝখান দিয়ে? এই নিয়ে আইডিয়া কোন নদী হতে পারে? আমাদের জুমে অলরেডি উত্তর চলে এসছে, আমাদের ফেসবুকবাসী দেখি কি বলে। হ্যাঁ শামীম, আমরা পুনরে আসবো। মাঝখান দিয়ে কোন নদী গেছে? আমি যদি বলি বঙ্গের মাঝখান দিয়ে কোন নদী গেছে কিনা, কোন নদী পারে? ভেরি গুড, সাবিয়া বলেছে পদ্মা। আমাদের ওপি, সালমা, তৌফিক, আয়েশা সবাই বলেছে পদ্মা। ভেরি গুড। তাহলে আমাদের এই যে বঙ্গ জনপদটা, এটার মাঝখান দিয়ে হচ্ছে পদ্মা নদী বয়ে গেছিল। এবং এই পদ্মাটা আমাদের এই বঙ্গ জনপদকে দুইটা এলাকায় ভাগ করছে, একটা হচ্ছে পদ্মার উত্তর পার, একটা পদ্মার দক্ষিণ পার। তাহলে এদিকে হচ্ছে উত্তর আর এদিকে হচ্ছে আমার দক্ষিণ। এবং এই যে দুইটা পার, এই দুইটা পারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ছিল হচ্ছে বিক্রমপুর, যেটা পদ্মার উত্তর পারের এলাকা। আমরা এখন যে মুন্সিগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ যে এরিয়াটা দেখতে পাই, এটা মূলত ছিল হচ্ছে বিক্রমপুর অঞ্চলের অন্তর্ভুক্ত। অর্থাৎ বঙ্গকে পদ্মা যে দুভাগে ভাগ করছে, উত্তর পারে ছিল এই বিক্রমপুর এলাকাটা, এবং তাদের রাজধানী ছিল হচ্ছে মূলত বিক্রমপুর। আর এরপর ঠিক নিচে অর্থাৎ পদ্মার দক্ষিণাঞ্চলে হচ্ছে যে এলাকাটা, ওটা ছিল মূলত হচ্ছে আমার নাব্য। নাব্যটা কি ছিল? আমার ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলে। এই অঞ্চলটা ছিল মূলত নাব্যের অন্তর্ভুক্ত। আমাদের ম্যাপের দিকে যদি তাকাই, হ্যাঁ, দেখলেই তো বুঝে যায় এই জোনটা কিন্তু আমাদের বরিশালের জোন, বরিশাল পটুয়াখালী এই জোনটা। তাহলে আমার এটা ছিল কি নামে পরিচিত? এটা নামে ছিল হচ্ছে আমার বিক্রমপুর নামে, বিক্রমপুর। আর এটা ছিল হচ্ছে আমার নাব্য নামে পরিচিত, নাব্য নামে। এবং নাব্যের মধ্যে কে কে ছিল? বরিশাল ছিল, পটুয়াখালী ছিল, এই অঞ্চলগুলা। এবং বরিশালের হচ্ছে আরেকটা নাম হচ্ছে বাকেরগঞ্জ। এটা আমরা একটু মনে রাখতে পারি। হ্যাঁ, বরিশালের অন্য আরেকটা নাম কি নামে পরিচিত ছিল? এটা বাকেরগঞ্জ নামে পরিচিত ছিল। তাহলে পরীক্ষায় যদি আসে নিচের কোন এলাকা বাকেরগঞ্জ নামে পরিচিত ছিল, উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমার বরিশাল। এবং এই যে বরিশাল, এটা কিন্তু আবার রাজা ত্রৈলোক্যচন্দ্রের নামানুসারে চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। তাহলে আমার এখন যে আমরা বরিশাল দেখতে পাই, আমরা বলি যে আইতে নদী যাইতে শাল, মৌগবাড়ি বরিশাল, বরিশাল্লা মনুরা। তাহলে আমাদের বরিশাল কি নামে পরিচিত ছিল?
চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল? এটা ছিল বাকেরগঞ্জ নামে পরিচিত। তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু সুন্দর করে চলে আসতে পারে যে চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল কোন এলাকা, বা বাকেরগঞ্জ নামে পরিচিত ছিল কোন এলাকা। তাহলে আমার ক্লাসে এখন যারা আছে, আমার জুম, তারপর হচ্ছে ফেসবুক লাইভ মিলাই 250-300 প্লাস স্টুডেন্ট, তারা তোমরা যাতে এটা ভুল না করো, ঠিক আছে? এটা একদম মাথায় আমরা রাখবো এটা। তাহলে এটা কি ছিল? আমার বরিশালটার পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ অথবা বাকেরগঞ্জ। তাহলে দুইটা ভাগে পদ্মাতে সে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে আমার বঙ্গ, যেটা আমার আয়তনে বৃহত্তম জনপদ। তাহলে আয়তনের বৃহত্তম জনপদ কোনটা? উত্তর হবে হচ্ছে বঙ্গ। এরপর এই যে চন্দ্রদ্বীপ বললাম, তাহলে বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ এগুলো হচ্ছে কি আমার চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। এবং এখানে হচ্ছে বালেশ্বর এবং মেঘনা দুইটা নদী ছিল, এই দুইটা নদীর মধ্যবর্তী স্থানে এটা অবস্থিত ছিল। এরপর আমরা হচ্ছে যখন বঙ্গ পড়ছি, তাহলে মাথার মধ্যে আসতে পারে যে ভাই এই বঙ্গোর সাথে কি আমার যে বাঙালি এটার কোনো রিলেশন আছে কিনা? রিলেশন আছে। আমাদের এই যে বঙ্গ শব্দটা, এইটার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরী আরণ্যক গ্রন্থে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে বেদ আমরা পড়েছিলাম আমাদের আর্যদের, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। তাহলে বেদের হচ্ছে একটা ভাগ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের ঐতরী আরণ্যক নামক একটা গ্রন্থে বঙ্গ শব্দের উল্লেখটা প্রথম পাওয়া যায়। এবং মহাকবি যে কালিদাস আছে না, কালিদাসের গ্রন্থে বঙ্গ অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। তাহলে পরীক্ষায় যদি আসে আমার বঙ্গ শব্দের উল্লেখ কোথায় পাওয়া যায়, উত্তর হবে ঐতরী আরণ্যক গ্রন্থ। আমার পরীক্ষায় যদি আসে বঙ্গ অঞ্চলের উল্লেখ কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে কালিদাসের গ্রন্থে। এবং ধারণা করা হয় এই বঙ্গ থেকেই মূলত বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। এবং কিছু জায়গায় ইনফরমেশন দেওয়া আছে যে আমাদের বঙ্গ নামের একটা জাতীয় ছিল, শুধু জনপদ না, একটা জাতীয় ছিল, সেখান থেকে এসছে আমাদের বাঙালি জাতির উৎপত্তি। এটা ছাড়াও আমরা দেখতে পাই আমাদের প্রখ্যাত মুঘল সম্রাট আকবর, তার হচ্ছে সভাকবি। সভাকবি মানে কি? তার হচ্ছে গিয়ে তার যে সভা ছিল, সবার হচ্ছে আমরা এখন যেমন জাতীয় কবি বলি না, তেমনি তখনকার তার সভার মানে তার রাজ্যের হচ্ছে বেস্ট যে পয়েট যিনি ছিল, সে তার সভাতে অলঙ্কৃত করত। ওই সভাকবি ঐতিহাসিক আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দের ব্যবহার করেন। তাহলে বাংলা শব্দটা আমরা এতক্ষণ কি দেখলাম? বঙ্গ শব্দ। তাহলে বঙ্গ শব্দের উল্লেখ হয়েছিল ঐতরী আরণ্যক গ্রন্থে। আর বাংলা, বাংলা শব্দের উল্লেখ করছে কে? ঐতিহাসিক আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে। উনি বাংলার এত আল, আমাদের তখন প্রচুর জমি জমা, এবং আমরা জানি জমির আইলের কথা, সে আইল থেকে উনি ব্যবহার করছে কি? বাংলা। তাহলে বঙ্গযোগ আল, বঙ্গাল, সেখান থেকে আসছে হচ্ছে আমাদের আলটিমেটলি বাংলা। আর আমাদের এই যে হচ্ছে পুরো বাংলাটা, এই যে সমস্ত জনপদ, এটাকে একত্র করে সুলতানি আমলের শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার আলটিমেটলি নাম দিল বাঙ্গালা। এই কারণে ওনাকে বলা হয় শাহী বাঙ্গালা। তাহলে আমাদের এক বঙ্গ বাঙালির পরিচয়ে আমাদের মূল ইনফরমেশন কয়টা আসলো? 4টা আসলো। তাহলে প্রথম আমার বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া গেল ঋগ্বেদের ঐতরী আরণ্যক গ্রন্থে। বঙ্গ অঞ্চলের কথা বললো কালিদাস। বাংলা শব্দটা ব্যবহার করলো আইনি আকবরী গ্রন্থে ঐতিহাসিক আবুল ফজল। এরপর শামসুদ্দিন ইলিয়াস শাহ ফাইনালি কি করলো? আমাদের সমস্ত জনপদকে একত্র করে বলল যে ভাই তোরা মারামারি করিস না, একসাথে থাক, চল আমরা একসাথে আসি, তোদের নাম আজকে থেকে দিলাম আমি বাঙ্গালা। এই কারণে আমরা বললাম যে ঠিক আছে বস, আপনি যেহেতু আমাদের বাংলা নাম দিছেন, আজকে থেকে আপনারা আমরা উপাধি দিলাম শাহী বাঙ্গালা। তাহলে আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ, আমাদের যে বাংলা নাম, এইটার ক্রেডিট হচ্ছে উনার পকেটে যাবে। আমরা বুঝতে পারছি কিনা? আমাদের ফেসবুকে যারা যুক্ত আছো, যারা জুমে যুক্ত আছো, তোমরা বুঝতে পারছো কিনা? ইজি মনে হচ্ছে কিনা? হ্যাঁ, নয়ন বণিক শুভ, ওয়ালাইকুম সালাম। বোঝা যাচ্ছে? ওকে।
তাহলে আমরা তো বঙ্গ জনপদ দেখলাম, এবার আমরা আরেকটা স্বাধীন জনপদে আসি যার নাম ছিল গৌড়। তবে গৌড়ের লোকেশনটা আমরা এখন যে আমাদের বাংলার ম্যাপ ওখানে আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই একটু পাশ দিয়ে এই জায়গার মধ্যে ভারতবর্ষে, মানে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, চাপাই, এই জায়গার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাই গৌড়টাকে, অর্থাৎ চাপাই জোনটা। হ্যাঁ, এদিকে তো হচ্ছে চাপাই, চাপাইয়ের এই সাইডে হচ্ছে গিয়ে আমার মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এই জায়গাটা মিলে। তো এই যে গৌড়, গৌড়ের হচ্ছে প্রথম ধারণা পাওয়া যায় হচ্ছে পাণিনির গ্রন্থে। আমরা কি জানি পাণিনিকে বিখ্যাত ব্যাকরণবিদ ছিল কিন্তু পাণিনি। হ্যাঁ, ব্যাকরণবিদ, একদম এক্সপার্ট বাংলাবিদ, ব্যাকরণবিদ ছিল হচ্ছে আমাদের পাণিনি। পাণিনির বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। তো পাণিনির গ্রন্থে মূলত এই গৌড় জনপদটার প্রথম ধারণা পাওয়া যায়, এবং এটার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, যেটা বর্তমানে মুর্শিদাবাদে অবস্থিত। তাহলে গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। এবং প্রথম ধারণা কোথায় পাওয়া যায়? পাণিনির গ্রন্থে পাওয়া যায়। এখানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই গৌড়ের স্বাধীন নরপতি ছিল রাজা শশাঙ্ক। আমরা শশাঙ্ক নিয়ে সামনে আরো বিস্তারিত পড়বো, জাস্ট এখন এটা মনে রাখি যে আমাদের গৌড়ের স্বাধীন নরপতি ছিল শশাঙ্ক। এবং মুসলিম যুগে গৌড় ছিল মালদা জেলার লক্ষণাবতী। এবং খুব ইম্পর্টেন্টলি আমাদের যে সুলতানি আমল, সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। এটা কিন্তু একটা পরীক্ষায় আসছে, প্রাইমারির শিক্ষক নিয়োগের একটা পরীক্ষায় আসছে গৌড়। তাহলে সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি ছিল? গৌড় ছিল। তাহলে এখন যদি কোনো টিচার প্রশ্ন করতে বসে, উনি দেখলো যে আচ্ছা ঠিক আছে আমি তো এই প্রশ্ন দিয়েছি গৌড় থেকে, তাহলে উনি কি চিন্তা করতে পারে, আচ্ছা আমি তাহলে গৌড়ের থেকে অন্য একটা প্রশ্ন দিই, অথবা আমি অন্য জনপদ থেকে প্রশ্ন দিই। তাহলে এই কারণে আমাদের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে আমাদের প্যারালাল প্রশ্ন করলে আমাদের যাতে মিস না হয়। তাহলে আমার সুলতানি আমলের বাংলা রাজধানী কি ছিল? গৌড় ছিল। গৌড়ের স্বাধীন নরপতি কে ছিল? রাজা শশাঙ্ক ছিল। এবার আসি হচ্ছে আমরা পুন্ড্রতে। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা একটু বঙ্গ নিয়ে পড়ছি, ঢাকাইয়াদের নিয়ে, ময়মনসিংহারদের নিয়ে, বরিশাল্লাদের নিয়ে। এখন আমার বগুড়ার মানুষজন, বগুড়ার ছোলপোল বলতেছে, রংপুর দিনাজপুরের মানুষজন বলছে কিরে ভাই আমার এলাকায় কেন আসতেছেন না? ঠিক আছে, আমরা এবার চলেন বগুড়ার দই খাইতে যাই, পুন্ড্রে। তাহলে আমার বগুড়ার মূলত মহাস্থানগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলটা নিয়ে ছিল পুন্ড্র। এখন পুন্ড্রর যেহেতু প দিয়ে আবার কি হয়? প্রাচীন হয়। তাহলে আমাদের বাংলার প্রাচীন জনপদ হচ্ছে গিয়ে সবচেয়ে প্রাচীন এই পুন্ড্র। তাহলে পরীক্ষায় যদি আসে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা ছিল, উত্তর হবে পুন্ড্র। পতে প্রাচীন, পতে পুন্ড্র। তাহলে সবচেয়ে প্রাচীন জনপদ যদি পুন্ড্র হয়, তাহলে বাংলার সবচেয়ে বড় জনপদ বা বৃহত্তম জনপদ কোনটা ছিল? উত্তর করে ফেলো, উত্তর করে ফেলো। বৃহত্তম জনপদ আমাদের অলরেডি জুমের বাসিন্দারা, তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। হ্যাঁ অনন্যা, তোমাদের হচ্ছে আমরা ক্লাসের মধ্যে পিডিএফ দিয়ে দিব। তোমাদের যে লেকচার বুক আছে ওটার সাথে হচ্ছে অ্যালাইন করা আমাদের লেকচার। তোমার যে প্রশ্ন ব্যাংক আছে ওটাও অ্যালাইন করা। তুমি ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, তুমি পিডিএফ পড়বে, তুমি প্রশ্ন মানে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন সলভ করবে, ওয়েবসাইট থেকে সলভ করবে। পরের দিন হচ্ছে তোমার ডেইলি এক্সাম হবে, ওখানে পরীক্ষা দিবে। আবার পুরো সপ্তাহ মিলে যা পরীক্ষা দিচ্ছে ওটা নিয়ে আবার উইকলি এক্সাম হবে। সো সবকিছু মিলাই তোমার আলটিমেটলি ভুলার কোনো সুযোগ নাই যদি তুমি মনোযোগী থাকো। তাহলে এবার চিন্তা করো যে তুমি যদি মনোযোগী থাকো, তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো, পরিশ্রম করো, তাহলে ঠেকাই কে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের অনেকের উত্তর চলে আসছে, ভেরি গুড। তাহলে আমার আয়তনে বৃহত্তম আমাদের যে জনপদ এটা হচ্ছে আমার কি? আমার হচ্ছে বঙ্গ। ভেরি গুড, যারা উত্তর দিয়েছো ধন্যবাদ। না, আমাদের সবগুলো হচ্ছে ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইট বেসড আমাদের সবকিছুই। তাহলে আমাদের পুন্ড্র সবচেয়ে প্রাচীন, এবং এখানে হচ্ছে কিন্তু আমরা প্রাচীনতম শিলালিপি আমাদের পেয়েছি, মহাস্থান ব্রাহ্মী লিপি। এটা মূলত একটা পাথরের চাকতিতে খোদাই করা ছিল, কারণ আমাদের এত যে হাজার বছরের যে ইতিহাসগুলো, এগুলো তো সবগুলো বইয়ে লেখা নাই।
তাহলে এগুলো আমরা কিভাবে আবিষ্কার করলাম? আমাদের যে প্রত্নতত্ত্ববিদরা আছে তারা কি করে, তারা হচ্ছে খনন কার্য পরিচালনা করে মাটির নিচে। হ্যাঁ, তো এটা যেটা হয় যে মাটির নিচে খননের পর তারা হচ্ছে যত খনন করে বিভিন্ন জিনিসপত্র খুঁজে পায়। হ্যাঁ, বিভিন্ন হয়তো পাথরের চাকতি খুঁজে পেল, পুরনো ব্যবহৃত জিনিসপত্র খুঁজে পেল। হ্যাঁ, তো ওরকম হচ্ছে গিয়ে তারা কি পাইছে, তারা হচ্ছে গিয়ে একটা শিলালিপি পাইছে, বড় পাথরের খণ্ড। এবং ওটা পরীক্ষা করে তারা দেখছে যে এটা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি। তাহলে যে জায়গা থেকে সবচেয়ে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে এটা তো প্রমাণিত হয় ওই জায়গা তাহলে সবচেয়ে প্রাচীন জনপদ। ওখান থেকে প্রমাণিত হয়ে গেছে কি আমাদের পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। এবং শুধু প্রাচীন, যে প্রাচীনরা কি ছিল, প্রাচীন কিন্তু সমৃদ্ধ ছিল। কারণ কি, ওই আমরা বলি না যে আমার বাপ দাদার অমুক ছিল তমুক ছিল, এখন আমি ফকির হয়ে এসেছি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো তেমনি আমাদের বাপ দাদার অনেক কিছু ছিল, তাহলে পুন্ড্র তেমনি প্রাচীন ছিল বলে এটা কিন্তু সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা আসি রার। তাহলে আমরা গৌড় দেখলাম, এই রারটা পুরোপুরি কিন্তু হচ্ছে কি এখন একদমই ভারতবর্ষে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলার দক্ষিণ অংশে রারের অবস্থান। এখানে একটা নদী আছে ভাগীরথী নদী, এটা ভারতে পড়েছে, ওটার পশ্চিম তীরে এটা অবস্থিত। এদের রাজধানীর নামটা আমরা একটু মনে রাখবো। রার জনপদের রাজধানী ছিল কোটিবর্ষ, যেটা বর্তমানে দক্ষিণ দিনাজপুর অর্থাৎ ইন্ডিয়ার সাইডে এটা দক্ষিণ দিনাজপুর নামে পরিচিত। তাহলে রাজধানীর নাম কি, রাজধানীর নাম হচ্ছে কোটিবর্ষ। আর রাডের আরেক নাম ছিল হচ্ছে সুম্য। তাহলে এখান থেকে ইনফরমেশন আমরা একটা যদি মাথায় রাখি তাহলে কি, যে রাডের রাজধানী কি, কোটিবর্ষ। এরপর হচ্ছে আমরা আসি একটু চালাক এলাকায়। হ্যাঁ, আমরা আসি সমতটে, বৃহত্তম কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা। তাহলে নোয়াখালী কুমিল্লা আমরা মনে রাখবো, সমতট মানে হচ্ছে নোয়াকু, নোয়াখালী কুমিল্লা। হ্যাঁ, তাহলে এই নোয়াখালী কুমিল্লাতে হচ্ছে গিয়ে কি ছিল, এটা সমতট নামে পরিচিত ছিল। সমতট এই জোনটা, এটা গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত। এবং এটার রাজধানী ছিল হচ্ছে বড়কামতা। হ্যাঁ, যেটা আরেক নাম ছিল হচ্ছে রোহিতগিরি। এটা মূলত কুমিল্লা থেকে 12 মাইল দক্ষিণে অবস্থিত ছিল বড়কামতাটা, এটা হচ্ছে রাজধানী। তবে এখান থেকে বেশি মনে রাখবো হচ্ছে আমরা নোয়াখালী কুমিল্লা, এই জোনটা ছিল সমতট। পরীক্ষায় আসতে পারে যে নোয়াখালী অঞ্চলটা বা কুমিল্লা অঞ্চলটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমি স্পেসিফিক ভাবে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো বলে দিচ্ছি। তাহলে সমতট হচ্ছে আমার নোয়াখালী কুমিল্লা অঞ্চল মিলে এটা অবস্থিত, রাজধানীর নাম হচ্ছে এটা বড়কামতা। এবার হচ্ছে গিয়ে, এবার আসি হচ্ছে আমার এলাকায়। হ্যাঁ, তাহলে আমার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং হচ্ছে সিলেট, এগুলো মিলে হচ্ছে গঠিত হরিকেল। তাহলে সিলেট চট্টগ্রাম, সিলেট চট্টগ্রাম দুই কঠিন ভাষার অঞ্চল। সিলেট চট্টগ্রাম, যে একটাতে ভাষা আহত হয়েছে একটাতে নিহত হয়ে গেছে। তাহলে সিলেট চট্টগ্রাম এটা মিলে হচ্ছে আমাদের হরিকেল জনপদ ছিল। হ্যাঁ, তো এই সমতট এবং হরিকেল ভ্রমণ করছিল হচ্ছে হিউয়েন সাং সপ্তম শতকে। হ্যাঁ, চিন্তা করেন তখন হচ্ছে মানে চিটাং, নোয়াখালী, সিলেট এদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। স্বয়ং হিউয়েন সাং সেই চীন দেশ থেকে এসে এখানে সপ্তম শতকে উনি ভ্রমণ করে গেছেন। হ্যাঁ, হিউয়েন সাংকে একজন পরিব্রাজক, আমরা এখন যাদেরকে আধুনিক ভাষায় বলি ট্রাভেল ব্লগার, উনি তখনকার দিনে ট্রাভেল ব্লগার ছিল। উনি ভিডিও করতো না, উনি লিখতো, উনি বিভিন্ন জায়গায় ঘুরতো, পরিব্রাজক। তাহলে হিউয়েন সাং সমতট এবং হরিকেল ভ্রমণ করেন সপ্তম শতকে। কোন জোনটাতে হরিকেল, সিলেট এবং চট্টগ্রাম মিলে হরিকেল। সমতট কোথায়, নোয়াখালী কুমিল্লা মিলে হচ্ছে আমার সমতট। এরপর আসে হচ্ছে আমার বরেন্দ্র, সবার উপরে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর, বগুড়ার পশ্চিমাংশ এবং কিছু পাবনার কিছু অংশ জুড়ে অবস্থিত হচ্ছে বরেন্দ্র। এটা আগে পুণ্ডের অবস্থান ছিল। এবং বরেন্দ্রর বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বলা হয় শক্ত মাটির জনপদ। মাটি খুবই হার্ড, আমরা এখনো দেখতে পাই যে ওগুলো খরা প্রবণ এলাকা, মাটিতে পানির পরিমাণ কম। এই কারণে এটা কিন্তু তখনও শক্ত মাটির জনপদ বলে পরিচিত ছিল আমাদের বরেন্দ্র। এরপর হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ, এটা একটা জিনিস জাস্ট মনে রাখবো যে আমার নৌ বাণিজ্যের কেন্দ্র ছিল হচ্ছে তাম্রলিপ্ত। এটা একটা জনপদ ছিল, এটাও হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে অবস্থিত। এখন মেদিনীপুর জেলার যে তমলুক, ওটাকে আমরা বলতাম তাম্রলিপ্ত। এটা রূপনারায়ণ নদীর তীরে এবং সপ্তম শতক থেকে এটা দণ্ডভুক্তি নামে
পরিচিতি লাভ করে। তাহলে এখন যদি আমি রিক্যাপ করি একদম জাস্ট কি পয়েন্টগুলা, তাহলে কি যে আমার আয়তনে বৃহত্তম জনপদ কি ছিল? আমার বঙ্গ ছিল। তাহলে আমার বঙ্গ দিয়ে শুরু হচ্ছে। বঙ্গ, হ্যাঁ, আয়তনে বৃহত্তম স্বাধীন জনপদ। তাহলে পদ্মা দুভাগে ভাগ করছে, উত্তর দক্ষিণ। উত্তরেরটাকে বলতেছি আমি বিক্রমপুর, দক্ষিণেরটাকে বলছি নাব্য। নাব্যের রাজধানী কি? বরিশাল। বরিশালের নাম কি? চন্দ্রদ্বীপ আর বাকেরগঞ্জ। এরপর আমরা বঙ্গের পরিচয়, বঙ্গ শব্দ প্রথম কোথায় পাইলাম? বঙ্গ শব্দটা ঐতরীয় আরণ্য গ্রন্থে পাইলাম। বঙ্গ অঞ্চল কোথায় পাইলাম? কালিদাসের গ্রন্থে পাইলাম। বাংলা শব্দ কোথায় পাইলাম? ঐতিহাসিক আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে পাইলাম। আর আমাদের এই যে পুরো জোনটা, এটার নাম বাংলাকে দিল শামসুদ্দিন ইলিয়াস শাহ দিল, সমস্ত জনপদকে একত্র করে। এই কারণে ওনাকে আমরা কি টাইটেল দিলাম? শাহী বাংলা দিলাম। এরপর আমরা দেখলাম হচ্ছে গৌড়। গৌড়ের হচ্ছে রাজধানী কর্ণ সুবর্ণ, এবং এটা কি ছিল? আমার সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল আমার এই গৌড়। এটা স্বাধীন নরপতি কে ছিল? স্বাধীন নরপতি ছিল আমার শশাঙ্ক। পুন্ড্র, তাহলে পুন্ড্র প প সবচেয়ে প্রাচীন জনপদ। প্রাচীন বলে এটা সমৃদ্ধ জনপদ। এবং এটা রাজধানী কোথায়? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এবং এটার বর্তমানে কোথায় অবস্থিত? বগুড়ার মহস্থানগড়ে। আচ্ছা, পুন্ড্র দেখে একটা কথা মনে পড়লো। এই পুন্ড্র শব্দের অর্থ কি দেখি বলেন তো, যে বলতে পারবে তারে ভার্চুয়ালি আমি একটা চকলেট দিব। দেখি পুন্ড্র শব্দের অর্থ কি, কে বলতে পারে দেখি? পুন্ড্র শব্দের অর্থ কি? বললাম এটা পুন্ড্র হচ্ছে একটা ফুড আইটেম। মন পাহাড়, আমরা জুমে মন পাহাড়কে পেলাম। সে পাহাড়, পাহাড় পুন্ড্র। সে কিন্তু একটা উত্তর দিয়েছে। আমার মনে হয় সেই কি প্রথম উত্তরদাতা। সাইমা উত্তর করেছে, প্রতিভা, হাসান, উম্মে, নাজমুল, নৌসিন, সাউদা, আয়শা, অনেকে উত্তর করে ফেলেছে এবং অধিকাংশের উত্তর সঠিক। পুন্ড্র শব্দের অর্থ হচ্ছে আমার আখ। আমরা যে ইক্ষু খাই, আখ খাই, আখ, এটা কিন্তু আবার ওই লার্কি আখ মারে ওই আখ না, এটা ইক্ষু আখ, ফুড আইটেম। তাহলে আখ, ইক্ষু, এই আখ হচ্ছে পুন্ড্র শব্দের অর্থ হচ্ছে আখ। হ্যাঁ, তাহলে এই পুন্ড্র জনপদ রাজধানী পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, এবং এটা কি আমার অত্যন্ত সমৃদ্ধ জনপদ ছিল। এবং এখানে কি আমি প্রাচীনতম শিলালিপি পাইছি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে রাড়ের রাজধানী হচ্ছে আমার কোটিবর্ষ। সমতট, নোয়াখালী কুমিল্লা মিলে সমতট, রাজধানী বড়কান্তা। হরিকেল, সিলেট চট্টগ্রাম মিলে হরিকেল। সপ্তম শতকে হচ্ছে হিউয়েন সাং এই সমতট এবং হরিকেল ভ্রমণ করছে। বরেন্দ্র, বরেন্দ্র হচ্ছে শক্ত মাটির জনপদ। তাম্রলিপ্ত নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাহলে খুব গুরুত্বপূর্ণ জনপদ থেকে কিন্তু প্রশ্ন থাকে যে কোনো চাকরির পরীক্ষায়, এবং আমাদের প্রাইমারি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এখান থেকে প্রশ্ন আসছে। আশা করি হচ্ছে আমরা এগুলো ভুলবো না। এখন যেহেতু রিক্যাপ করছি, কোয়েশ্চেন টাইম। তাহলে আমাদের হচ্ছে চন্দ্রদ্বীপ, যেটার পূর্ব নাম ছিল, এটার বর্তমান নাম কি? অলরেডি আমরা জুমে উত্তর পাচ্ছি। আমাদের ফেসবুকবাসী দ্রুত উত্তর করতে হবে। আমাদের ফেসবুকে যারা আছো তোমরা ক্লাস বুঝতে পারছো? ক্লাস বোঝা যাচ্ছে? তাহলে প্রশ্ন ছিল হচ্ছে আমাদের চন্দ্রদ্বীপ, এটার বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপের। তাহলে আমাদের মুমু, রিয়ান, সাবিহা, হিমেশ, ফারজানা, বিপ্লব এর উত্তর করেছে বরিশাল। ভেরি গুড, উত্তর হচ্ছে বরিশাল। গুড। আমাদের বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথম কোন গ্রন্থে? অপশন দিচ্ছি, কালিদাসের গ্রন্থে, ঐতরীয় আরণ্য গ্রন্থে,
আইনি আকবরী গ্রন্থে। 1 2 যদি 3 হয় তাহলে অপশন কোনটা হবে? প্রথমে বলেছি কোনটা, যে কালিদাসের গ্রন্থে নাকি ঐতরী আরণ্যক গ্রন্থে নাকি হচ্ছে আইনি আকবরীতে। তাহলে যেহেতু বঙ্গ শব্দ বলেছি, বঙ্গ শব্দ, ও আচ্ছা জুমে লাইভটা আগে হচ্ছে, ফেসবুক একটু পর, ওকে 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 ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমি টাইম দেবো একটু, হ্যাঁ ওকে গুড, ভেরি গুড শারমিন, হিমেশ, রায়ন, পারফেক্ট। তাহলে আমার যখন অপশানে থাকবে, প্রশ্নে থাকবে আমার বঙ্গ শব্দের উল্লেখ কোথায় পাওয়া যায়, উত্তর হবে আমার ঐতরীয় আরণ্য। হ্যাঁ, আর আমার যদি থাকে আমার বাংলা শব্দের উল্লেখ কোথায় পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে আইনি আকবরীতে। তাহলে বঙ্গ যদি বলে, বঙ্গ আমার ঐতরীয় আরণ্যক। আমার বাংলা শব্দ যদি বলে বাংলা, তাহলে এটা হচ্ছে আমার আইনি আকবরী, আবুল ফজলের লেখা আইনি আকবরী। ভেরি গুড। আমাদের হচ্ছে সুলতানি আমলে আমাদের এই বাংলা রাজধানীর কি নাম ছিল, যেটা আমাদের প্রিভিয়াস একটা পরীক্ষা এসেছিল প্রাইমারির। ভেরি গুড সাইমা, যদি অঞ্চল বলে তাহলে হচ্ছে কালিদাসের গ্রন্থে। গুড। এভাবে পড়তে হবে, যখন আমি একটা জিনিস পড়বো, প্রশ্ন করব, তখন এটার পাশাপাশি হচ্ছে গিয়ে অন্য যে অপশনগুলো যেগুলো ছিল ওগুলো মাথায় খেলাতে হবে, যে আমি অন্য কি পড়েছিলাম ওটা রিলেটেড। হ্যাঁ, তাহলে আমার সুলতানি আমলে বাংলার রাজধানী কোনটা ছিল? সুলতানি আমলে শারমিন বলেছে গৌড়, শরীফ বলেছে গৌড়, স্বপন বলেছে গৌড়, শাহিন বলেছে, জান্নাত বলেছে, নুরুদ্দিন বলেছে, বিপ্লব, ফারজানা, সুপ্তি, ভেরি গুড। তাহলে আমার সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড় এবং গৌড়ের স্বাধীন নরপতির নাম ছিল শশাঙ্ক। আমাদের বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা ছিল? সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা ছিল? প্রাচীন জনপদ কোনটা ছিল? তাহলে মনে আছে ওই যে বলছিলাম প দিয়ে একটা, যেখানে আমরা মহাস্থান করে পেয়েছিলাম একটা বড় শিলালিপি, যেটার রাজধানীর নাম শেষে বর্ধন আছে, সমৃদ্ধ জনপদ। অনেক অপশন দিয়ে ফেলছি কিন্তু। প্রাচীনতম জনপদ কি হবে? ভেরি গুড হিমেশ, প্রিয়ান, পোর্সালিন, শরীফ, স্বপন, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমার পুন্ড্র। তাহলে পুন্ড্র হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল। আচ্ছা, আমাদের যে রাঢ় জনপদ, যেটা হচ্ছে এখন মূলত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত, ওই রাঢ়ের রাজধানীর নাম কি কারো মনে আছে? বাহ, বলার আগে হচ্ছে নুসরাত, ফাতিমা, নুজহাত, শামিমা এরা সব উত্তর করে ফেলেছে। আমরা অপেক্ষা করি আমাদের ফেসবুকবাসীদের জন্য, যে রাঢ়ের রাজধানী, রাঢ় জনপদের রাজধানীর নাম কি ছিল? রাঢ়, আমাদের যে রাঢ় জনপদ, এটা রাজধানীর নাম কি ছিল? হিমেশ, ভেরি গুড, হিমেশ অলরেডি উত্তর করেছে। মামুন, আসমা, ভেরি গুড। তাহলে আমার রাঢ় জনপদের রাজধানী হচ্ছে কোটিবর্ষ ছিল। রাঢ়ের রাজধানী কি আমার? কোটিবর্ষ। গুড। তাহলে আর লাস্ট প্রশ্ন জনপদ থেকে দেখি, আমাদের বুদ্ধিমান অঞ্চল, যেখানে আমাদের হিউয়েন সাং এসেও ঘুরে গেছে, আমাদের নোয়াখালী কুমিল্লা মিলে কোন জনপদ গঠিত হয়েছিল? নোয়াখালী কুমিল্লা মিলে, নোয়াকু মিলে, নোয়াকু। নোয়াকু কারা ছিল? নোয়াকু। নোয়াকু, নোয়াকু। বাহ, আমাদের কিন্তু ফেসবুকে যারা
তোমরা কমেন্ট করছো, রেগুলার মানুষজনই কমেন্ট করছে। অন্য যারা আছে আমি রিকোয়েস্ট করবো তোমরা অ্যাটলিস্ট কমেন্টগুলো থেকেও যদি তোমরা উত্তরটা বলো তাহলে এটা কিন্তু শিখা হয়ে যাবে, এটা ভুলবে না। মাঝে মাঝে আমরা যখন একটা টপিক সম্বন্ধে জানি না বাট আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করি, ওই মুহূর্তে কিন্তু জিনিসটা মাথায় ঢুকে যায়। এইটা হচ্ছে ব্রেনের মেকানিজম। যে কোনো কিছু যখন আমরা অ্যাক্টিভলি লার্ন করি আমাদের মাথায় জিনিস ঢুকে যায়। ধরো আমরা হচ্ছে রিলস যখন দেখতে থাকি, কমন কোনো গান বারবার যদি আসে তাহলে কিন্তু এটা মাথায় গেঁথে যায়। আমি তোমাদেরকে বারবার রিক্যাপ করছি, প্রশ্ন ধরছি এই কারণে যাতে এই জিনিসটা মাথায় গেঁথে যায়। কারণ আমাদের পিটুয়েতে হচ্ছে আমরা ক্লাসের পড়া ভাই ক্লাসে শেষ করি। তুমি 2 ঘন্টা এখানে ক্লাস করতেছো, তুমি আবার গিয়ে ক্লাস দেখবা, বই পড়ার প্রয়োজন নাই, ক্লাসে পড়া ক্লাসে শেষ করো, এরপর প্র্যাকটিস করবা খালি। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো আমাদের যারা লাইভে আছো তোমরা অ্যাক্টিভলি হচ্ছে ভাই পার্টিসিপেট করো, তাহলে এটা লাভ হবে। তাহলে এটা হচ্ছে আমার সমতট, নোয়াখালী কুমিল্লা মিলে সমতট। Good. এবার আমরা হচ্ছে কি আমাদের একটু ইতিহাসে যাই যে আমাদের কেমনে হচ্ছে গিয়ে আমাদের বাংলার যে রাজত্বের পালাবদল, বিভিন্ন বংশ কিভাবে তারা একের পর এক আসা শুরু করলো। তাহলে আমরা যখন ইতিহাস পড়ি ইতিহাসে কিন্তু একজন গ্রেটের কথা বারবার আমরা শুনি, আলেকজান্ডার দ্য গ্রেট। এই আলেকজান্ডার সাহেব উনি কিন্তু আমাদের বাংলায় আসছিল। এই সেই ভদ্রলোক, মেসিডোনিয়ার রাজা ফিলিপসের ছেলে আলেকজান্ডার দ্য গ্রেট। উনি আমাদের এখানে 327 অব্দে, 27 থেকে 26 অব্দে ভারত আক্রমণ করেছিল এবং উনার সাথে রাজা পুরুর যুদ্ধ হয়, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। তাহলে এই প্রথম আমরা দেখলাম আমাদের যে সুন্দর বাংলা ওখানে ফরেন ইনভেশন আমাদের এখানে চললো আলেকজান্ডারের হাত ধরে। এবং তার হাত ধরে ঢুকলো গ্রিকরা, এবং তারা দেখলো যে না এখানের মানুষজন তো অনেক বীর, পুরুর মতো বীর আছে। গঙ্গার এটাই তারা জাতি দেখলো, প্রুসীয় জাতি দেখলো, বিভিন্ন জাতি তারা এখানে দেখে গেল যে না রিয়েলি এরা বীর। আমাদের এটা তো অনেক আগের কথা। আমরা যদি একটু নিকট অতীতে আসি, আমাদের প্রাচীন বাংলায় আলটিমেটলি যে রাজবংশগুলো রুল করেছে, অনেক রাজবংশ রুল করছে। তো আমরা এখানে মূলত আলোচনা করব 4টা রাজবংশ নিয়ে। একটা হচ্ছে মৌর্য, একটা হচ্ছে গুপ্ত, একটা হচ্ছে পাল, একটা হচ্ছে সেন। এরা শুধু বাংলায় না, বাংলার বাইরেও ভারতবর্ষ জুড়েও তারা রাজত্ব করছে। তাহলে আমরা যদি স্পেসিফিক ভাবে বাংলার কথা চিন্তা করি তাহলে বাংলাতে রাজবংশ হচ্ছে প্রথমে যারা ছিল মৌর্য যুগ চলছে, মৌর্যরা রুল করছে। তারপর হচ্ছে গুপ্তরা, তারপর গুপ্ত পরবর্তী বাংলার একটা অবস্থান ছিল, বাংলার অবস্থা একটু খারাপ হয়েছে তখন মাৎসন্যায় দেখা গেছে। তারপর আসছে পাল, তারপর আসছে সেনরা। প্রথমে আসি হচ্ছে আমরা মৌর্য যুগে। তাহলে সে অনেক অনেক কাল আগের কথা। হ্যাঁ, এক ছিল রাজা, রাজার নাম হচ্ছে নন্দ। এখন এই নন্দ রাজা হচ্ছে খুবই অত্যাচারী। সে সে সবাই মানুষকে কঠিন লেভেলের প্যারা দেয়। এবং তখন ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজারা শাসন করতেছে, একজন একজনের সাথে গ্যাঞ্জাম করতেছে। ওই সময় নন্দের দরবারে হাজির হইল এক বিজ্ঞ মানুষ যার নাম হচ্ছে গিয়ে কৌটিল্য। হ্যাঁ, সে হচ্ছে মানে প্রচন্ড জ্ঞানী, অগাধ পাণ্ডিত্য। সে অধ্যাপক, পাকিস্তানের তক্ষশিলা ইউনিভার্সিটির, বড় বড় সে গ্রন্থ লিখছে। সে এসে নন্দকে বলতেছে যে নন্দ, তুমি বেশি গ্যাঞ্জাম করছো, গ্যাঞ্জাম করিও না, শান্ত হও। ভারতের মধ্যে সব রাজ্যগুলো গ্যাঞ্জাম করতেছে, তোমরা গ্যাঞ্জাম থামাই, একসাথে আসো। একসাথে এসে তোমরা হচ্ছে গিয়ে সুন্দর একটা ভারতবর্ষ করো। যে তোমরা যদি নিজেরা গ্যাঞ্জাম করো তাহলে তো বাইরে থেকে মানুষজন তোমাদের অ্যাটাক দিবে। এখন নন্দ তো প্রচন্ড অহংকারী, সে তার উপর হো হো করে হাসতেছে। হ্যাঁ, তখন কৌটিল্য হচ্ছে গিয়ে তার মেজাজ গরম হয়ে গেল। সে তার শিখা, শিখা মানে হচ্ছে দেখবেন প্রাচীনকালের পণ্ডিত যারা আছে এখন অনেকে মেনটেন করে এরকম চুলের পিছন দিয়ে শিখা বের করে। শিখা থাকে মানে সবগুলো ছাঁচানো, এখানে পিছনে এক গোছা চুল। সে শিখা দিয়ে হচ্ছে কিছুকে যে পরীক্ষা করলো যে আমি এমন শিষ্য গড়ে তুলবো যে তোমাকে পরাজিত করবে। মানে আমি না, মানে কতটুক কনফিডেন্ট হলে বলে
আমি এমন শীর্ষ গড়ে তুলবো, আমার শীর্ষ তোমারে পরাজিত করবে, তোমারে পরাজিত করার জন্য আমারে দরকার নাই। এবং এই কৌটিল্যর হাত ধরে নন্দকে ঠিকই পরাজিত যে করে, তার যে শিষ্য, উনি হচ্ছেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে ভারতের প্রথম সম্রাট বলা হয়। কেন সম্রাট বলা হচ্ছে? কারণ উনি প্রথম পুরো ভারতে একসাথে অনেক এরিয়া জুড়ে হচ্ছে উনি ক্ষমতা প্রতিষ্ঠান করেছিল। এ কারণে ওনাকে চন্দ্রগুপ্ত মৌর্য বলা হয়। উনি মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম সম্রাট, এবং উনার হাত ধরেই শুরু হয় হচ্ছে মৌর্য বংশ। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যর কিন্তু হচ্ছে আলেকজান্ডারের সেনাপতিকে পরাজিত করছিল কিন্তু, হ্যাঁ, মানে সেও খুব বীর ছিল, মানে এমন সে মেক করছে তার শিষ্যকে যে হচ্ছে প্রচন্ড বীর। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদের তাড়াই দিছে। তাড়াই দেওয়ার পর হচ্ছে আবার গ্রিক দূত মেগাস্তিনিস হচ্ছে গিয়ে, সে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় হচ্ছে ভারতে আসছিল। সে যখন গ্রিকদের তাড়াই দিছে, সে তারা চিন্তা করছে, ওখানে গিয়ে বলা বলি করতেছে যে অমুক রাজা তো মানে ওর সম্রাট হয়ে গেছে, উনি আমাদের সবাই তাড়াই দিছে। হ্যাঁ, তখন চিন্তা করলো যে গ্রিক দূত মেগাস্তিনিস যাচ্ছে, আমি গিয়ে দেখে আসি বসরে, যে বস তো অনেক সেরা তাইলে। হ্যাঁ, তো বস মেগাস্তিনিস যখন এখানে আসছে, আইসা সে দেখলো যে না, আসলেই তো সে খুবই সেরা। এবং তুমি বাংলার যে সময় যে অবস্থা, ভারতবর্ষের যে অবস্থা, উনি একটা বইও লিখছে, ওটার নাম হচ্ছে ইন্ডিকা। হ্যাঁ, এবং এই ইন্ডিকা গ্রন্থের মধ্যে উনি গঙ্গারিডাই নামে জনপদের নাম উল্লেখ করছে, প্রুশীয় নামক একটা জাতির কথা উল্লেখ করছে। তাহলে আমাদের এখানে মূলত মনে কি রাখতে হবে? আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে ভারতের প্রথম সম্রাট। হ্যাঁ, এবং গ্রিক দূত ম্যাগাস্তিনিস হচ্ছে কি ওনার সময় ভারতে আসছে। ম্যাগাস্তিনিস কোন বই লিখছে? ইন্ডিকা বই লিখছে। এবং যে মানুষ এই যে শিখা ছুঁয়ে প্রতিজ্ঞা করছিল, এই সেই চাণক্য, যার হচ্ছে ছদ্মনাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, উনি আবার চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং উনার এত অগাধ পাণ্ডিত্য ছিল, রাষ্ট্রবিজ্ঞানের পাণ্ডিত্যের জন্য উনাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। হ্যাঁ, তাহলে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার ছদ্মনাম, চাণক্য তার আসল নাম, এবং উনি ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। ওনাকে কি বলা হতো? ভারতের ম্যাকিয়াভেলি বলা হইতো। এবং ওনার বিখ্যাত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরীক্ষায় আসবে যে অর্থশাস্ত্র কে রচনা করেছেন? চাণক্য রচনা করেছেন। উনি কি? উনি হচ্ছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তক্ষশিলা ইউনিভার্সিটি, পাকিস্তানে। তাহলে প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক এবং রাজ উপদেষ্টা। তাহলে দেখেন কেমন উপদেশ দিছে যে তার শিষ্যর এসে যে পরাজিত করাই ফেলছে। হ্যাঁ, আলেকজান্ডার গ্রেট সত্যিই বলেছিল, সত্যি সেলুকাস দেশ বড় বিচিত্র। বৈচিত্র্যটা দেখছে বলেই তো হচ্ছে গিয়ে সে মানে বুঝতে পারছে। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যের পর হচ্ছে তার ছেলে বিন্দুসার ক্ষমতায় আসে, এবং বিন্দুসারের পর আসে তার ক্ষমতায় হচ্ছে অশোক। এবং এই অশোক বিশেষ করে আমাদের বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন গুরুত্বপূর্ণ আমরা দেখি। সম্রাট অশোককে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। কেন শ্রেষ্ঠ? সে যখন ক্ষমতা দখল করছে, সে দেখলো যে ঠিক আছে, ভারতবর্ষের অনেক এরিয়ায় তাদের শাসন আছে, কিছু এরিয়া বাকি, তার মধ্যে একটা হচ্ছে বাংলা। সে চিন্তা করলো যে বাংলা এত জৌলুসপূর্ণ, আমার বাপ দাদা হচ্ছে গিয়ে এত জায়গা দখল করছে, বাংলাকে বসে আনতে পারে নাই, আমি তো এটা হইতে দিব না, আমি এবার বাংলাকে কায়েম করব। তাহলে সে কি করলো? সে উত্তর বাংলা জয় করে ফেললো এবং বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করলো। তাহলে ভারতে মৌর্য বংশ প্রতিষ্ঠা করলো চন্দ্রগুপ্ত মৌর্য, আর বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করলো সম্রাট অশোক। তাহলে সে দাদার সম্পত্তি নাতি আইসা বাড়াই দিল আরো। এবং সে কি করলো? জয় করে মহাস্থানগড় বা পুণ্ড্রবর্ধনে রাজধানী স্থাপন করলো। তাহলে আমাদের যে বগুড়াবাসী, হ্যাঁ, দেখছেন আপনারা অনেকবারই কিন্তু হচ্ছে রাজধানী হয়েছেন বিভিন্ন টাইমে। আমরা আবার চট্টগ্রাম আলোচনা হইতে পারি না রাজধানী, সো স্যাড। তো ভারতে মৌর্য বংশ প্রতিষ্ঠা করছিল কারা? চন্দ্রগুপ্ত মৌর্য। আর বাংলায় করছিল কে? বাংলায় করছিল হচ্ছে
অশোক। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য, বাংলায় সম্রাট অশোক। এখন এই যে সম্রাট অশোক, সে কিন্তু প্রচন্ড মানে হিংস্র ছিল। হ্যাঁ, মানে ভয়াবহ যুদ্ধবাজ ছিল। কারণ স্বাভাবিকভাবে যখন আমি বিভিন্ন এলাকা দখল করতে যাব, তখন তো ভাই আর মানে ভিজা কথাই চিরে ভিজবে না, অ্যাকশন। তাহলে একটা যুদ্ধ, কলিঙ্গের যুদ্ধ, ওখানে বেশি ধামাকা করতে গিয়ে 1 লাখ মতো মানুষ মারা গেল, তার নিজের সৈন্যও মরলো, ওইদিকে সৈন্যও মরলো। এখন ওটা দেখে তার মন খুব খারাপ হয়ে গেছে, চিন্তা করলো যে আমি কি করতেছি এগুলা। তখন তার মন হালকা করার জন্য সে কি করলো, সে হচ্ছে বিভিন্ন ধরনের উপায় খুঁজে পাওয়া শুরু করলো যে কিভাবে মন শীতল হয়। তখন গিয়ে সে হচ্ছে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করে। হ্যাঁ, এবং হচ্ছে দীক্ষা গ্রহণ করার পর ওনার মন হচ্ছে শান্ত হয়। শান্ত হওয়ার পর উনি চিন্তা করেন যে না ঠিক আছে, আমি বৌদ্ধ ধর্মকে তাহলে সব দিকে ছড়াই দিব। হ্যাঁ, এই কারণে ওনাকে হচ্ছে সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। কেন কনস্ট্যান্টাইন বলা হয়? কারণ এই কনস্ট্যান্টাইন সাহেব হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচারে অনেক কাজ করছিলেন। এই কারণে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। তাহলে হচ্ছে এই যে সম্রাট অশোক, আগে উনি হচ্ছে গিয়ে চণ্ডাশোক নামে পরিচিত ছিল। যে চণ্ড মানে কি, যে একদম হিংস্র যে। হ্যাঁ, ওখান থেকে সে একদম ধর্মাশোক হয়ে গেল, শান্ত স্থিতধী হয়ে গেল। হ্যাঁ, সম্রাট অশোক। তো মৌর্যকে হচ্ছে কিছু গুপ্তচর ছিল, গুপ্তচরদের উপাধির নাম ছিল হচ্ছে সঞ্চারা। ওদের যে উপাধি মানে গুপ্তচর, কারণ তখন হচ্ছে কি আমাদের এখন যেরকম আমরা এনএসআই ডিজিএফআই দেখতে পাই না, গোয়েন্দা, তখনকার গোয়েন্দা যারা ছিল এদেরকে বলা হতো হচ্ছে সঞ্চারা। তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্রে। পাটলিপুত্র এটা বিহারের দিকে। আর বাংলায় তারা রাজধানী স্থাপন করেছিল পুণ্ড্রনগরে। তাহলে আমার মৌর্যদের রাজধানী কোথায়? পাটলিপুত্রে। আর বাংলায় তারা রাজধানী কোথায় করছে? পুণ্ড্রনগরে। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা অশোক, সে কি করছে? সে বাংলায় স্থাপন করছে সাম্রাজ্য। আর ভারতে বললে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কি? কৌটিল্য। কৌটিল্য ছদ্মনাম, আসল নাম কি? চাণক্য। কোন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছে? তক্ষশিলাতে। কোন গ্রন্থ তার বিখ্যাত? অর্থশাস্ত্র। কত খণ্ডে বিভক্ত? 15 খণ্ডে বিভক্ত। মৌর্য যুগে যে গুপ্ত যারা ছিল তাদের উপাধি কি? উপাধি হচ্ছে সঞ্চারা। আর মৌর্য সাম্রাজ্যের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। আর বাংলার প্রাদেশিক রাজধানী হচ্ছে আমাদের পুণ্ড্রনগর এই যুগে। এবং মৌর্য বংশের শেষ শাসক ছিল বৃহদ্রথ। তো তার সেনাপতি পুষ্যমিত্র তারাকে হত্যা করে হচ্ছে মৌর্য বংশের শেষ যে প্রদীপ সেটা ডুবে যায়। এবার আমরা দেখব আরেক সাম্রাজ্য এবার আসবে। এটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। তো গুপ্ত সাম্রাজ্য এটা প্রতিষ্ঠা করছে হচ্ছে মহারাজা শ্রীগুপ্ত। উনি প্রতিষ্ঠা করছে। তো প্রতিষ্ঠা করার পর হচ্ছে উনি মানে কিছু মানুষ আছে না, জমি কিনে ফেলে রাখছে, হ্যাঁ, যে আমার পোলায় বাড়ি করব, আমি করব না। তেমনি উনি যদিও প্রতিষ্ঠা করছে, কিন্তু তার হচ্ছে নাতি, পোলাও না, তার নাতি প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গিয়ে প্রথম সম্রাট হয়েছিল ওই টাইমে। তাহলে প্রতিষ্ঠা করছে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্য, কিন্তু আলটিমেটলি ক্ষমতায় বসলো কে? ক্ষমতায় বসলো হচ্ছে গিয়ে আমাদের প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে পরীক্ষায় যদি আসে গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাটকে, উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। পরীক্ষায় যদি আসে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে, উত্তর হবে শ্রীগুপ্ত। তাহলে আমার প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, ফাউন্ডার হচ্ছে আমার শ্রীগুপ্ত। আর সিংহাসনে বসলো কে? প্রথম চন্দ্রগুপ্ত। আর শ্রেষ্ঠ রাজাকে, শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে ভাই নামেই সে সমুদ্র, বিশাল, সে তো সেরা হবেই। তাহলে আমার শ্রেষ্ঠ রাজাকে, শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের প্রথম চন্দ্রগুপ্ত, সরি, শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের সমুদ্রগুপ্ত। উনি সমতট বেত্রে সমগ্র বাংলা জয় করেছিলেন। এবং উনি হচ্ছে আরেকজন শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি জীবনের শেষ ভাগে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। তাহলে গুপ্ত সাম্রাজ্যের যে বিশেষত্ব ছিল, এটা ভারতের স্বর্ণযুগ, ওই সময় অনেক ওদের অ্যাডভান্সমেন্ট হয়েছে, আবিষ্কার, বিজ্ঞান, প্রযুক্তি, ন্যায়শাস্ত্র, সাহিত্য, বিভিন্ন সেক্টরে হিউজ এখানে ডেভেলপমেন্ট হয়েছে। তো
তো এখানের হচ্ছে আরেকজন, প্রথম চন্দ্রগুপ্ত ছাড়া আরেকজন বড় সম্রাট ছিলেন, ওনার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উনি উপাধি ধারণ করছিলেন হচ্ছে বিক্রমাদিত্য। তো উনি উনার যে রাজসভা, রাজসভাতে উনি নবরত্ন সভা গঠন করছিলেন। নবরত্ন সভা মানে কি? মানে 9টা রত্ন, মানব রত্ন, কেউ ভালো গান করে, কেউ ভালো কবিতা লেখে, কেউ ভালো বিজ্ঞানী, হ্যাঁ, এরকম 9জনকে নিয়ে উনি নবরত্ন সভা গঠন করছিলেন। ওখানে কে ছিলেন? মহাকবি কালিদাস ছিলেন, শ্রেষ্ঠ ব্যাকরণবিদ ছিলেন হচ্ছে অমর সিংহ, আর্যভট্ট, বরাহ মিহির, এরা ছিল বড় বড় জ্যোতির্বিদ। এরকম নবরত্ন ছিল তার এখানে। এখন তোমাদের কাছে প্রশ্ন, যাদের ভালো সেন্স আছে দেখি পারে কিনা, এই নবরত্ন সভা দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়া এক মুঘল সম্রাটের দরবারে আমরা দেখতে পাই। কার দরবারে নবরত্ন সভা ছিল এটা ছাড়া? আমি ফেসবুক বাসীর কাছ থেকে দ্রুত উত্তর চাইবো। ভেরি গুড সাইমা, চমৎকার। আমাদের ফেসবুকবাসী এবার কোপ দিয়ে দিল আগে। সাইমা, অন্যরা অন্যরা উত্তর জানা নাই? গুড, জোহরা, আরফিন, ভেরি গুড। তাহলে আকবরেরও কিন্তু নবরত্ন সভা ছিল, সম্রাট আকবরেরও ছিল এই নবরত্ন সভা। আকবরেরও ছিল। তাহলে কালিদাস, মহাকবি কালিদাস, উনার বিখ্যাত গ্রন্থ, মহাকাব্যের নামটা একটু মনে রাখবো, মেঘদূত। আর তার বিখ্যাত নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তল। হ্যাঁ, একটু বাংলা পড়াও হালকা হয়ে যাক, কারণ বাংলাদেশ পড়তে আসছো, ক্লাস করতে আসছো লাইভে, দুইটা বাংলার জিনিসপত্র শিখে যাও। তাহলে মেঘদূত হচ্ছে বড় মহাকাব্যকার কালিদাসের, আর অভিজ্ঞান শকুন্তল এই নাটককার, এটাও কালিদাসের। তাহলে মেঘদূত মহাকাব্য, আর নাটকের নাম অভিজ্ঞান শকুন্তল। আর্যভট্ট, বরাহমিহির। আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যেত না, যে আহ্নিক গতি বার্ষিক গতি কিভাবে কি হয় না হয়, হ্যাঁ? তাহলে প্রথম আহ্নিক গতি বার্ষিক গতি নির্ণয় করেছেন যিনি, উনি হচ্ছে আর্যভট্ট। তাহলে উনি প্রথম আহ্নিক গতি বার্ষিক গতি নির্ণয় করেন। তাহলে এই ভদ্রলোক নির্ণয় করে কিন্তু আমাদের বিশাল ক্যাচালে ফেলে দিছে না, যে উনি নির্ণয় করছে বলেই তো আমাদের বইয়ে আসছে, আমাদের এখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মানে ছোটবেলায় নষ্ট হয়েছে। তাহলে আর্যভট্ট গণিতবিদ, ওনার গ্রন্থের নাম হচ্ছে আর্য সিদ্ধান্ত, এবং উনি প্রথম আহ্নিক গতি এবং বার্ষিক গতি হচ্ছে নির্ণয় করেছিলেন। আর হচ্ছে বরাহ মিহির। বরাহ মিহির হচ্ছে গিয়ে বিখ্যাত জ্যোতির্বিদ, এবং ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে বৃহৎ সংহিতা। আহ হ্যালো হ্যালো, তোমরা শুনছো না? হ্যালো, স্ক্রিন কি স্টাক হয়ে আছে? স্ক্রিন মুভ করছে না? এখন মুভ করছে? যারা লাইভে আছো, আচ্ছা শুনতে পাচ্ছ স্ক্রিন মুভ করছে না? ওকে, আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে? আচ্ছা ভিডিও দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও জাস্ট এ মিনিট, আমি তাহলে চেক করছি। এই মাহমুদ, মাহমুদ, জাস্ট এ মিনিট, তোমরা সাথে সাথে থাকো।
আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? এখন কথা শোনা যাচ্ছে? কথা কি শুনতে পাচ্ছো? ওকে, কথা শোনা যাচ্ছে। আমাদের ফেসবুকে যারা আছো তারা কি কথা শুনতে পাচ্ছো? ফেসবুকে যারা আছো, আচ্ছা, আটকে যাচ্ছে। ওকে ওকে, দাঁড়া, আমরা আমরা সলভ করছি এটা। জাস্ট এ মিনিট। আচ্ছা, ফেসবুকে যারা আছো তারা কথা শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের টিম ঠিক করছে। এখন কি দেখা যাচ্ছে জুমে যারা আছো? হাসান, চাকরি পরীক্ষার সবচেয়ে ব্যাপার হচ্ছে ধৈর্য। এখানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা। চাকরিতে তো সোজা না, ধৈর্য ধরতে হবে। তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস করাচ্ছি, যদি বলো স্যার শেষ করেন, হবে? এটা ধৈর্যের পরীক্ষা, তোমাদের উপকারের জন্য তো করছি। আচ্ছা, আমরা সর্ট আউট করার চেষ্টা করছি, দাঁড়াও। এখন কি ঠিক আছে? এখন ক্লিয়ার? ওকে। আমাদের ফেসবুকে যারা আছো ক্লিয়ার? অল ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু? ওকে। তাহলে হচ্ছে যেটা পড়াচ্ছিলাম, হ্যাঁ, যে আমার আর্যভট্ট হচ্ছে ভাই, এরা আহ্নিক গতি বার্ষিক গতি হচ্ছে উনি নির্ণয় করছেন, এবং ওনার গ্রন্থের নাম ছিল হচ্ছে আর্য সিদ্ধান্ত। আর বরাহমিহির ছিল আরেক জ্যোতির্বিদ, ওনার বিখ্যাত গ্রন্থ ছিল বৃহৎ সংহিতা। এগুলো জাস্ট নাইস টু নো। তাহলে বর্তমান যে হিন্দু সংস্কৃতি, এটা মূলত কিন্তু গুপ্ত যুগেরই ফসল। এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের নেপোলিয়ন উনাকে বলা হইতো। তাহলে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা যদি সমুদ্রগুপ্ত হয়ে থাকে, আমরা আগে যে মৌর্য সাম্রাজ্য দেখেছিলাম, মৌর্য যুগ, ওটার শ্রেষ্ঠ রাজা কে ছিল? কমেন্টে জানাই ফেলো, কমেন্টে জানিয়ে দাও। আমাদের ফেসবুকে যারা আছো, যারা অনেকে উত্তর দিয়েছে, গুড। আমাদের ফেসবুকের অধিবাসীরা, গুড। আসমা, সাইমা, গুড। তাহলে হচ্ছে আমার মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠটা কে ছিল? মৌর্যদের ছিল হচ্ছে আমার অশোক। অশোক। তাহলে আমাদের যে দাবা খেলা আমরা এখন খেলি, এটার প্রচলন হয়েছিল কিন্তু গুপ্ত যুগে, দাবা খেলার। তো এই যখন গুপ্ত সাম্রাজ্যের অবস্থা, তখন হুনদের আক্রমণে মধ্য এশিয়ায় হচ্ছে এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। এরা মধ্য এশিয়া থেকে এসেছিল, হুনরা, ওদের আক্রমণে হচ্ছে পতন ঘটেছে গুপ্ত সাম্রাজ্যের। এখন চিন্তা করেন যে যখন চারিদিকে গ্যাঞ্জাম, যে আমার মৌর্য তো গেল, মৌর্যর হচ্ছে পুষ্যমিত্রর হাতে বৃহদ্রথ পরাজিত হয়ে গুপ্ত সাম্রাজ্য শুরু হইলো। এবার গুপ্ত সাম্রাজ্য যখন অ্যাটাক খাইলো, সেই সুযোগে, দুর্বলতায়, অরাজক অবস্থায় বাংলায় দুইটা স্বাধীন রাজ্য সৃষ্টি হয়ে গেল, বঙ্গ এবং গৌড়।
এই যে তোমাদের শুরুতে বলেছিলাম যে বঙ্গ, গৌড় এগুলো স্বাধীন জনপদ, কেন স্বাধীন? এই টাইমে স্বাধীন হয়েছে তারা। তাহলে যখন গুপ্তর গ্যাঞ্জাম, তখন আমাদের বাংলার যারা শাসক ছিল তারা বলল যে হয়েছে ভাই, বাইরের কোনো শাসক লাগবে না, আমরা নিজেরাই সেরা, আমরা নিজেরাই ঝাঁপায় পড়ে এবার আমরা রাজত্ব করব। এটা হচ্ছে বঙ্গ এবং গৌড় তখনই জন্ম হইল, স্বাধীন বঙ্গরাজ্য। তিনজন রাজাকে আমরা দেখতে পাই, হ্যাঁ, গোচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচারদেব। এবং মূলত এই স্বাধীন গৌড় রাজ্যকে যিনি হচ্ছে গিয়ে একদম স্ট্রং করে ফেলেন, উনি হচ্ছে রাজা শশাঙ্ক। এবং এই রাজা শশাঙ্ককে বলা হয় বাংলার, প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক। তাহলে আমার সার্বভৌম মানে কি? যে কারো আধিপত্য মানবে না, কারো করদ না, আমি আমি নিজের বলিষ্ঠতা দিয়ে, নিজের সামর্থ্য দিয়ে রাজ্য শাসন করব, কারো অধীনস্থ না। হ্যাঁ, এই কারণে বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা হয় শশাঙ্ককে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে বাংলার প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? উত্তর, রাজা শশাঙ্ক। উনি গৌড়ের রাজা ছিলেন, এবং গৌড়ের কথা প্রথম আমরা দেখেছি যে পারানির গ্রন্থে পাওয়া যায়। এবং এই গৌড়ের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ ছিল, এখানে আমরা পড়ে এসেছি, যেটা বর্তমানে মুর্শিদাবাদে। তাহলে হচ্ছে আমার প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক কে ছিল? আমাদের সম্রাট অশোক ছিল, সরি, রাজা শশাঙ্ক ছিল, অশোক না। তাহলে উনি হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা শশাঙ্ক। তো এই শশাঙ্ক সাহেব, উনি ছিলেন কিন্তু হচ্ছে একজন মহাসামন্ত। মহাসামন্ত মানে হচ্ছে উনার হাতে একটা অঞ্চলের শাসনভার ছাড়ছিল গুপ্ত সাম্রাজ্যরা। তাহলে গুপ্ত সাম্রাজ্য যখন গ্যাঞ্জাম, তখন উনি হচ্ছে গিয়ে দখল নিয়ে নিয়েছে ক্ষমতার, হ্যাঁ, এবং বলছে যে না, আমি আজকে থেকে সার্বভৌম, এখানে আর কারো অধীন না। তাহলে ওকে ফাইন, সে ভালোভাবে চালাচ্ছিল। উনি মোটামুটি তিনটা জনপদকে একত্র করে উনি নাম দিছে গৌড়। কোন তিনটা জনপদ? পুন্ড্র জনপদ, পুন্ড্র, তারপর বঙ্গ এবং গৌড়, তিনটাকে একত্র করে নিছে, একত্র করে হচ্ছে উনি নাম দিছে এটার গৌড়। ওকে ফাইন, খুব সুন্দর উনি চালাচ্ছে। কিন্তু ঝামেলা হইল উনি যখন মারা গেল। এখন যখন উনি মারা গেছে, এবার ক্ষমতায় বসবে কে? বসনত্ব ফাঁকা। এবার বিভিন্ন জন আইসে এখানে গ্যাঞ্জাম করা শুরু করলো, এবং শুরু হইলো কি? মাৎসন্যায়। মাৎসন্যায় মানে কি? যখন বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে। সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে বড়রা ছোটদের উপর নিগৃহ চালাচ্ছে, তখন এটাকে বলা হয় মাৎসন্যায়। এবং এই যে মাৎসন্যায়, যেটা অরাজক পরিস্থিতি, সেটা প্রায় 100 বছর ধরে চলে। এবং এই যে মাৎসন্যায় শব্দটা আমরা এটা দেখতে পাই প্রথম কৌটিল্যের অর্থশাস্ত্রে। কৌটিল্য সেই চাণক্য, উনি প্রথম এটার টার্মিনোলজিটা ব্যবহার করছিল, এই মাৎসন্যায়ের কথাটা। তো এটা সপ্তম থেকে অষ্টম শতকের মাঝামাঝি সময়ে হচ্ছে এই মাৎসন্যায়টা চলে। তো এটা মূলত হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর গ্যাঞ্জামটা শুরু হয়, এবং এটার অবসান ঘটছিল রাজা গোপালের হাত ধরে। এটার কাহিনীটা খুব ইন্টারেস্টিং। যখন চারিদিকে গ্যাঞ্জাম, 100 বছর ধরে অরাজক চলতেছে, বড় বড় রাজারা, বড় বড় জমিদাররা তারা একজনের সাথে একজন গ্যাঞ্জাম করতেছে, জনগণ খেপে গেল। ওরা বললো যে বাস, কোনো জমিদার লাগবে না, আমাদের প্রতিনিধিকে হচ্ছে আমরা এবার মঞ্চে দাঁড় করাবো। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে ক্ষমতায় গেল এই রাজা গোপাল, এবং তার পাল বংশ এবার ক্ষমতায় আসবে। তাহলে গোপালের রাজত্ব উত্থানের মাধ্যমে এই মাৎসন্যায় থেকে হচ্ছে গিয়ে এদের অবসান ঘটে। তাহলে আমরা গোপালকে রাজ্যাভিষেকের আগে একবার কুইক একটা রিক্যাপ করে ফেলি, হ্যাঁ। তাহলে রিক্যাপ হবে, এবার আমি প্রশ্নে প্রশ্নে আমি প্রশ্ন করব, তোমরা হচ্ছে আমার উত্তর দিবা। তাহলে আমি যদি বলি বাংলায় জয়কারী প্রথম সম্রাট কে? বাংলায় যে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিল, উত্তর কি হবে? আসমা, সাইমা, উত্তর হচ্ছে ভেরি গুড, এটা হচ্ছে অশোক। তুমি অনেক উত্তর দিচ্ছেন। আমি কিন্তু, তোমরা যারা ফেসবুক লাইভে জয়েন করছো, আমি আরো উত্তর চাই।
আচ্ছা, না, অনেকেই বলছে। গুড। সবাই রেসপন্স করব। তাহলে আমাদের সম্রাট অশোক, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, সে বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠা করছে। চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি প্রধানমন্ত্রী চাণক্য, উনার বিখ্যাত গ্রন্থের নাম কি ছিল? উনার বিখ্যাত গ্রন্থের নাম কি ছিল? ভেরি গুড। আমরা জুমবাসী থেকে উত্তর পাইছি, আমি ফেসবুক বাসীদের জন্য ওয়েট করছি। তোমরা ফেসবুকে যারা আছো উত্তর করো। গুড। নূর তারও ভেঙে বলে ফেললো। ভেরি গুড। আচ্ছা, না, ধন্যবাদ, অনেক উত্তর করেছো। গুড। শামিমা, হিমেশ, জাসিরুল, সাবিকুন নাহার, সুমাইয়া, ওরা। হ্যাঁ, গুড। তাহলে এটা হচ্ছে আমার অর্থশাস্ত্র। গুড। এরপর তো হচ্ছে গুপ্ত সাম্রাজ্য আসলো। তাহলে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিল মনে আছে? শ্রেষ্ঠ রাজা, যার মানে শ্রেষ্ঠত্বের মধ্যে মানে বড় একটা প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে তার নামের মধ্যেই। হ্যাঁ। তাহলে সে কে? সে হচ্ছে সে হচ্ছে সে হচ্ছে আমাদের ফেসবুকবাসী। গুড। এটা হচ্ছে সমুদ্রগুপ্ত। ভেরি গুড। সমুদ্রগুপ্ত। আমাদের মেঘদূত, এই মহাকাব্যটা কে রচনা করছে? মেঘদূত কে রচনা করছে? মেঘদূত, এটা রচনা করছে কে? বাহ, সাইমা আরো ভেঙে বলছে ভারতের নেপোলিয়ন বলা হয়। গুড। মেঘদূত কাব্যটা কে রচনা করছে আমরা একটু বলে ফেলি। মহাকবি কালিদাস। ভেরি গুড। তা আশা করা যাচ্ছে হচ্ছে আমরা এখান থেকে প্রশ্ন আসলে পারবো। এই রিভিশনের আবার লাস্ট প্রশ্ন এখানকার, এখন রিক্যাপের। আমাদের অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিল? অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিল? অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিল? রাজা শশাঙ্ক। ভেরি গুড। তাহলে এবার হচ্ছে আমার পাল বংশের পালা। মনে আছে? কে সেই? গোপাল। গোপাল সাহেব এবার ক্ষমতায় বসলো, প্রথম গণতান্ত্রিক শাসক। তাহলে জনগণের ক্ষমতায় বসলো গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। তাহলে এই পাল বংশ সবচেয়ে বেশি সময় ধরে শাসন করে, প্রায় 400 বছর। 400 বছর ওরা ক্ষমতায় ছিল, পাল বংশ। এরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং উনাদের শ্রেষ্ঠ শাসক ছিল ধর্মপাল। তাহলে যেহেতু উনি শ্রেষ্ঠ, এর আগে আমরা গুপ্ত দেখে আসছি সমুদ্রগুপ্তকে, এই পাল বংশের শ্রেষ্ঠ শাসক যেহেতু উনি, উনার নামের মধ্যে হচ্ছে গিয়ে কোনো শ্রেষ্ঠত্ব থাকতে হবে। তাহলে তার নাম হচ্ছে ধর্মপাল। ধর্ম, ধর্মের মানুষ, ধার্মিক মানুষ, উনি হচ্ছে শ্রেষ্ঠ শাসক ছিলেন। এবং উনি যেহেতু ধর্মপাল, তাহলে উনি কি নির্মাণ করছেন? উনি হচ্ছে সোমপুর বিহার নির্মাণ করছেন, এই ধর্মপাল সাহেব। তাহলে যেহেতু উনি ধার্মিক, তাহলে ধার্মিক মানুষই তো হচ্ছে
মন্দির মসজিদ বিহার এগুলো প্রতিষ্ঠা করবে। বিহার মানে কি? বিহার মানে হচ্ছে গিয়ে যেখানে বৌদ্ধ ধর্মের হচ্ছে জ্ঞান চর্চা হতো, এখানে হচ্ছে ওদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হতো, হ্যাঁ, ধর্মীয় কেন্দ্রস্থল, এটা হচ্ছে বিহার। তাহলে সোমপুর বিহার নির্মাণ করেছেন ধর্মপাল। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত এই সোমপুর বিহার নির্মাণ করেছেন কে? ধর্মপাল নির্মাণ করেছেন। এবং এই পাল আমলেই একটা দ্বিতীয় মহিপালের সময় বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল। বরেন্দ্র বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এই সময়। তাহলে এই যে নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর বিহার প্রতিষ্ঠা হয়। এছাড়া হচ্ছে উনি বিক্রমশীল বিহার প্রতিষ্ঠা করেন। এই যে বৌদ্ধ শিক্ষার প্রসারের জন্য হচ্ছে অনেক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তবে মেইনলি মনে রাখতে হবে ধর্মপাল নির্মাণ করেছেন সোমপুর বিহার। এইটা আমরা একটা ইনফরমেশন একদম মাথার মধ্যে গেঁথে রাখবো। ধর্মবুলের ছেলে হচ্ছে ধর্মপালের দেবপাল। তাহলে বাবা যেরকম হচ্ছে বিহার প্রতিষ্ঠা করছে, হ্যাঁ, সোমপুর বিহার, তাহলে ছেলে কেন পিছিয়ে থাকবে? ছেলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্পন্সর ছিল। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়টা কি? নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে তৎকালীন একটা শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল। এটার প্রতিষ্ঠাতা ছিল কুমারগুপ্ত। তবে এটাকে স্পন্সর করছে মূলত, পৃষ্ঠপোষকতা স্পন্সর করছে কে? আমাদের দেবপাল। দেবপাল। তাহলে দেবপালের পৃষ্ঠপোষকতায় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি চারিদিকে ছড়ায় পড়ছে। মানে ফাউন্ডার ছিল কুমারগুপ্ত, বাট তাদের একটু টাকা পয়সা কম ছিল। পরে দেবপাল বলছে নাও এই পরিমাণ টাকা, এটার ক্লাস এগুলো উন্নত করো, গবেষণার কাজ চালু করো। চারিদিকে তখন সুনাম ছড়াই গেল এটার। এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা একটা শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু 2014 সালে পুনরায় শুরু হয়েছে এবং এটার উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অমর্ত্য সেনকে। অমর্ত্য সেন হচ্ছে এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং এটার আচার্য ছিলেন হচ্ছে মহাবীর শিলভদ্র। এটার আচার্য ছিলেন, আচার্য মানে হচ্ছে গিয়ে ভাইস চ্যান্সেলর, ভিসি, মানে তৎকালীন, মানে একদম যখন এটার মানে ফাউন্ডেশন হয়েছিল তখন মহাবীর শিলভদ্র ছিল। তাহলে এই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর অন্যতম প্রাচীন। প্রতিষ্ঠাতা হচ্ছে কুমারগুপ্ত, পৃষ্ঠপোষকতা লাভ করছে হচ্ছে দেবপালের। তাহলে দেবপালের পৃষ্ঠপোষকতা আর প্রতিষ্ঠা করছে কুমারগুপ্ত। বর্তমানে হচ্ছে এটার ভিসি কে? ভিসি হচ্ছে গিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমাকে কি কি মনে রাখতে হবে? আমাকে মনে রাখতে হবে হচ্ছে আমাদের গোপাল প্রতিষ্ঠাতা পাল বংশের, 400 বছর ধরে রাজত্ব করছে। আমাদের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। ধর্মপাল প্রতিষ্ঠা করছে সোমপুর বিহার। এটা কোথায়? নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। ধর্মপালের ছেলে দেবপাল কি করছে? সে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পৃষ্ঠপোষকতা দান করছে। তার ফলে এটা চারিদিকে খ্যাতি চারিদিকে ছড়াই পড়ছে, এটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে। তবে এটার মেইনলি ফাউন্ডার কে? মেইনলি ফাউন্ডার হচ্ছে কুমারগুপ্ত, পৃষ্ঠপোষকতা করছিল হচ্ছে আমাদের দেবপাল। এখন এতক্ষণ তো সব ভালোই চলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন শুরু হলো একটা গ্যাঞ্জাম, যেটাকে বাংলার প্রথম সফল বিদ্রোহ বলা হয়। এটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত শব্দের অর্থ হচ্ছে জেলে। এখন ওদের হচ্ছে দ্বিতীয় মহিপাল, রাজা দ্বিতীয় মহিপাল, সে হচ্ছে কি একটু অত্যাচারী ছিল। সে হচ্ছে মাছ মাংস খাওয়ার জন্য হচ্ছে গ্যাঞ্জাম করতো। এখন এই কারণে জেলেরা ক্ষেপে গিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। তাহলে রাজা দ্বিতীয় মহিপালের সময় কি হয়েছিল? কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ। তাহলে এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো। তাহলে আমাদের কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ কার সময় হয়েছে? রাজা দ্বিতীয় মহিপালের সময় হয়েছে। এরপর হচ্ছে পাল বংশের সর্বশেষ শাসক ছিল, সর্বশেষ সফল ছিল হচ্ছে রামপাল। ওনার নামে হচ্ছে বাংলার কবি সন্ধ্যাকর নন্দী হচ্ছে রামচরিত রচনা করছিল। তাহলে এই আমলে কিন্তু পাল আমলে চর্যাপদ রচিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন আমরা দেখতে পাই চর্যাপদ, এটা কিন্তু এই পাল আমলে রচিত হয়েছে। হ্যাঁ,
আর বাংলায় কিন্তু দীর্ঘস্থায়ী বংশাক্রমিক শাসন প্রতিষ্ঠা করছে পাল রাজারা। এখানে যে সোমপুর বিহার, এটা প্রতিষ্ঠাতা ধর্মপাল। আত্মজীবনীমূলক যে ইতিহাস গ্রন্থটা, এটা হচ্ছে রামচরিতম, এটা হচ্ছে রামপালকে নিয়ে লেখা। তো রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী, উনি মূলত হচ্ছে রামচরিতমটা লিখছিল। তো এই পাল যুগে কিছু তালপাতার পুঁথিচিত্র দেখা যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে হচ্ছে তালপাতার পুঁথিচিত্র কোন যুগের? উত্তর হচ্ছে পাল যুগের। পুঁথিচিত্র মানে কি? মানে বিভিন্ন লেখা লেখা হইতো ওই সময় তাল পাতার মধ্যে, ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো লেখা হইতো। তো ওই সময় হচ্ছে তাল পাতার যে পথচিত্রটা, এটা মূলত পাল যুগের। আর পাল যুগে কিন্তু আমাদের চর্যাপদ রচিত হয়েছে। তো এই পাল যুগের শেষ শাসক ছিল হচ্ছে মদন পাল মূলত, বাট এ এত সাকসেসফুল ছিল না। এই কারণে পরীক্ষায় যখন সর্বশেষ সফল শাসকের কথা বলা হয়, তখন উত্তর আসে হচ্ছে রামপাল। এবার আসি হচ্ছে আমরা সেন বংশে সর্বশেষ। আমাদের বাংলায় সেন বংশ প্রতিষ্ঠা করা হচ্ছে সামন্ত সেন। তো সামন্ত সেন রাজবধি ধারণ করেন নাই, তার ছেলে হেমন্ত সেন মূলত ক্ষমতায় বসছে। আদি নিবাস ছিল হচ্ছে তাদের দাক্ষিণাত্যের কর্ণাটকে। কর্ণাটক থেকে এসে হচ্ছে তারা এখানে এসে বসবাস স্থাপন করছে। তো এই সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? শ্রেষ্ঠ রাজা ছিল বিজয়ী সেন। তাহলে আমরা শ্রেষ্ঠ রাজা মাথায় রাখতে হবে কিন্তু, মৌর্য বংশের অশোক, গুপ্ত সাম্রাজ্যের সমুদ্রগুপ্ত, তারপর পাল বংশের ধর্মপাল, আর আমাদের হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। বল্লাল সেন, বল্লাল সেন থেকে আমরা মনে রাখবো হচ্ছে উনি দুইটা গ্রন্থ রচনা করছিল, ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। এবং উনি কৌলিন্য প্রথা প্রবর্তন করছিল। কৌলিন্য কি? কুলীন থেকে আসছে, যে একটা কুলীন শ্রেণী, হাই ক্লাস সোসাইটি, তারা কিভাবে চলবে, তাদের বিভিন্ন রিচুয়াল, এই প্রথাগুলি চালু করছিলেন। এবং উনি ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা করছিলেন। আমরা ঢাকার মধ্যে যে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির দেখতে পাই 1200 শতাব্দীতে, এটা রাজা বল্লাল সেন প্রতিষ্ঠা করছিলেন। তাহলে বল্লাল সেন থেকে কি মনে রাখবো? আমরা মনে রাখবো দান সাগর, অদ্ভুত সাগর, কৌলিন্য প্রথা প্রবর্তক করছে উনি, ঢাকেশ্বরী মন্দির উনি প্রতিষ্ঠা করছিল। এরপর আসে হচ্ছে লক্ষণ সেন, এটা হচ্ছে গিয়ে বল্লাল সেনের ছেলে। তো এই লক্ষণ সেন উনি হচ্ছে অনেক হচ্ছে বয়সে গিয়ে হচ্ছে ক্ষমতায় বসছেন। এই সময়ে আমরা দেখতে পাই ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদী আক্রমণ করেন, এবং বৃদ্ধ লক্ষণ সেন প্রতিরোধ না করে, উনার কিন্তু দুইটা রাজধানী ছিল, উনি নদিয়া থেকে বিক্রমপুরে চলে যায়। হ্যাঁ, এবং উনার মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পাই যে সেন বংশের পতন ঘটে। হ্যাঁ, এবং বাংলার হচ্ছে গিয়ে যে যে রাজত্বটা, এইটা হচ্ছে গিয়ে হারাই যায়। এবং লক্ষণ সেনের পর কিন্তু তার ছেলে বিজয় সেন, কেশব সেন, এরাও কিন্তু ক্ষমতায় ছিল, বিশেষ করে কেশব সেন সর্বশেষ রাজা। বাট যদি কেশব সেন অপশনে না থাকে, তখন হচ্ছে আমরা লক্ষণ সেনে বলবো। তাহলে আমাদের হচ্ছে এটা জাস্ট ইন এ নাটশেল। যদি একদম কুইক একটা রিক্যাপ পুরো ক্লাসের যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে কি যে আমাদের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, শ্রেষ্ঠ হচ্ছে অশোক, শেষ শাসক বৃহদ্রথ, রাজধানী পাটলিপুত্র। এদের গুপ্তদের উপাধি ছিল সঞ্চারা, ধর্ম হচ্ছে বৌদ্ধ। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, প্রধান এবং শক্তিশালী রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত, এবং শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত, রাজধানী এদের পাটলিপুত্র। পাল বংশ, এরা 400 বছর শাসন করছে। ধর্মপাল হচ্ছে শ্রেষ্ঠ, প্রতিষ্ঠাতা গোপাল, শেষ শাসক হচ্ছে মদন পাল বা রামপাল। অপশনে যদি যেটা থাকে সেটা দিব আমরা, মদন পাল থাকলে মদন পাল, আর যদি সর্বশেষ সফল শাসক বলে তখন সেক্ষেত্রে আমরা রামপাল দিব। রাজধানী হচ্ছে পাটলিপুত্র। তবে ধর্মপালের আমলে হচ্ছে রাজধানী ছিল পাহাড়পুরে, যেহেতু সে পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করছে, ওখানে এসে হচ্ছে গিয়ে রাজত্ব দিছে। সেন বংশ, এরা কর্ণাটক থেকে আসছে, প্রাচীন বাংলার সর্বশেষ রাজবংশ। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, প্রথম রাজা হেমন্ত সেন, শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন। শেষ হিন্দু রাজা বাংলার কেশব সেন, আর কেশব সেন যদি না থাকে অপশনে, তাহলে লক্ষণ সেন দেখাবো। কলিন্য প্রথা, এটার প্রবর্তনকারী হচ্ছে বল্লাল সেন। সেনদের ধর্ম ছিল হিন্দু ধর্ম, আর রাজধানী হচ্ছে নবদ্বীপ, বিক্রমপুর, লক্ষণাবতী। এখন এতটুকু পর্যন্ত বোঝা গেছে
আমাদের হচ্ছে লাইভে যারা যুক্ত আছে, অনেক লং ক্লাস নিচ্ছি, যদি আমরা বুঝছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত বোঝা গেছে, অনেকে বলছো। এবার তাহলে হচ্ছে এতক্ষণ যে তোমাদের ক্লাস নিলাম, যারা শেষ পর্যন্ত আছো, তাদের কি লাভ হলো এবার আমরা একটু দেখি, এটা জাজ করি আসলে লাভ হলো কিনা। আমার ভ্যালুয়েশনটা কি, যে আমি হচ্ছে প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে ক্লাস করছি। আমরা কিছু প্রশ্ন দেখি। 2019-এ প্রশ্ন আসছে, মাৎসন্যায় কোন শাসনামলে দেখা যায়? দেখি উত্তর করো, কোনটা হবে? ক খ গ ঘ। কোন শাসনামলে মাৎসন্যায় দেখা যায়? কোন শাসনামলে মাৎসন্যায় দেখা যায়? টাইমলাইনটা মনে রাখি। শশাঙ্কের মৃত্যু হলো, একটা বংশ ক্ষমতায় আসলো, তাহলে উত্তর কি হবে? আমাদের অনেকে উত্তর করছে মাৎসন্যায়, অরাজক পরিস্থিতি, শশাঙ্কের মৃত্যু, একটা বংশ কিন্তু ক্ষমতায় আসছে এর পরপরই। তাহলে ওই টাইমলাইনটা বেস্ট অপশন কোনটা এখানে? জুমি অনেকে বলছে আমাদের ফেসবুকে। উত্তর ভেরি গুড, চমৎকার। তাহলে এটা হচ্ছে অপশন ডি, পাল শাসনামলে। কারণ আমাদের মাৎসন্যায়টা মূলত, এটা তো শশাঙ্কের মৃত্যুর পর শুরু হয়েছিল, এবং গোপাল যখন উত্থান হয়েছে তখন এটা আস্তে আস্তে কমে গেছে। তো এই টাইমলাইন অনুযায়ী এটা পাল শাসনামলে। এটা 2019-এ আসা প্রশ্ন। 2019-এ আরেকটা প্রশ্ন আসছে, কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণ কেন্দ্র হয়ে ওঠে? দেবপাল, ধর্মপাল, বিগ্রহপাল, নারায়ণপাল? কার পৃষ্ঠপোষকতায়? স্পন্সর করছে কে? কার পৃষ্ঠপোষকতায়? হু ওয়াজ দ্য স্পন্সর? কে করছিল? কে সেই ব্যক্তি? ভেরি গুড, এটা হচ্ছে দেবপাল। সেকেন্ডে যাই, যেটা তো বলছো। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে? ধর্মপাল, লক্ষণ সেন, ধর্মসেন, বিক্রমাদিত্য? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? এগুলো কিন্তু একদম ডিরেক্ট প্রশ্ন, তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসা। অলরেডি উত্তর দিয়েছে অনেকে, ফেসবুকবাসী। গুড, তাহলে এটা হচ্ছে ধর্মপাল। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? 2018-এর প্রশ্ন। কখ কখ, উত্তর কি? ক খ গ ঘ, উত্তর কি? কোনটা হবে? ভেরি গুড, এটা হচ্ছে রাজা শশাঙ্ক। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? 2018-এ আসছে। পুন্ড্র, গৌড়, আর বর্জ্য। দেখি বুদ্ধি করে বলো, জনপদের নাম নয় কোনটা? জনপদের নাম নয় কোনটা? জনপদের নাম নয় কোনটা? তাহলে লাকি বলেছে ডি। আমরা মুক্তা, রূপা, উম্মে, শেফা, আয়শা, রিয়ান সবার থেকে উত্তর পেলাম। তাহলে আমার উত্তর হবে কি? আমার হচ্ছে মৌর্য। কারণ মৌর্য কি, মৌর্য তো হচ্ছে ভাই আমার জনপদ ছিল না, এটা বংশ ছিল, প্রথম বংশ আমার। প্রাচীন পুণ্যনগর কোথায়? 2018-তে। 2012-তে আসছিল বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি? তাহলে আমার ঐতিহাসিক পুরান প্রাচীন যে জনপদের জায়গা কোনটা? ময়নামতি, বিক্রমপুর, মহাস্থানগড় নাকি পাহাড়পুর? ক খ গ ঘ, কোনটা হবে? কোনটা হবে? আমরা ঝটপট উত্তর করে ফেলি। ভেরি গুড,
এটা হচ্ছে মহাস্থানগড়, সি। সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি ছিল? গৌড়, সোনারগাঁ, জাহাঙ্গীরনগর, ঢাকা। এটা যে তোমাদের একদম ডিরেক্ট পড়াইছি, সবই পড়াইছি অবশ্য। জাস্ট তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের ক্লাস কন্টেন্ট, এগুলো যখন ধরো আমি রেডি করছিলাম, এগুলো আমরা রেগুলার তো এভাবে পড়াই। হুম। পরে দেখলাম যে সবগুলোই কমন। আমাদের আমাদের লাস্ট যে বিসিএসটা, এখানে আমাদের মানে এটা প্রাউডলি বলি যে আমার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 100% কমন ছিল, ওভারঅল 80-90% কমন। আমরা প্রাইমারিতে হচ্ছে সবাই ভাবে একসাথে ভালো একটা রেজাল্ট করতে পারবো, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে গৌর। আর বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? শেষ হিন্দু রাজা কাকে বলবো? ক খ গ ঘ কোনটা? এটা 2007-এর প্রশ্ন। শেষ হিন্দু রাজা কে ছিলেন? শেষ হিন্দু রাজা কে ছিলেন? ভেরি গুড মা, হয় এটা হচ্ছে লক্ষণ সেন। তাহলে তোমাদের হচ্ছে কি করলাম, আমাদের হচ্ছে রিকোয়েস্ট ছিল অনেকের কাছে যে ভাই আপনি হচ্ছে একটা আপনার লাইভ ক্লাস নেন, যে কেমন হয় পিটিও কেমন পড়াই, এটা আমরা একটু দেখি। আমরা এভাবেই পড়াই, আরো ইন্টারেক্টিভ হয়। আমাদের একটু নেটওয়ার্ক ইস্যু, যেহেতু লাইভের ব্যাপার, অনেকে কমিউনিকেট করতে পারছো না। হ্যাঁ, আইডিয়া পেয়েছো তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো, যারা জুমে যুক্ত আছো, যে কিভাবে আমাদের সিস্টেমটা দাঁড়িয়ে আছে, কিভাবে ক্লাসগুলো হয়। তোমরা এই যে ক্লাস করছো, ক্লাসের পর তোমাদের ওয়েবসাইটে পিডিএফ চলে যাবে, তোমরা ওখান থেকে আবার দেখবে পিডিএফ থেকে। এরপর আমাদের প্রশ্ন ব্যাংক আছে, ওখান থেকে সলভ করবে। সলভ করার পর হচ্ছে পরের দিন তোমরা এক্সাম দিবে, পুরো সপ্তাহের এক্সাম মিলে এরপর আবার উইকলি এক্সাম দিবে। পুরো কোঅর্ডিনেটেড সিস্টেম। ইন দ্য মিন টাইম তোমরা যদি কোনো কিছু না বুঝো ক্লাসের পরেও, আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে, ওখানে তুমি কমেন্ট করবে, যে ওই সময় কমেন্ট করো, আমাদের মেন্টররা আছে তোমাকে উত্তর দিতে রেডি। ওখান থেকে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এমন ভাবে আমাদের সিস্টেমটা ডেভেলপ করা, যাতে একটা স্টুডেন্ট, সে কিছুই হয়তো জানে না এটা সম্বন্ধে, বাট অপর প্রান্ত দিয়ে যখন সে বের হবে, ফুল প্রিপেয়ার্ড হয়ে বের হবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা বলি যে আমরা কোয়ালিটি এনশিওর করি। একবার আসেন, তারপর আপনি বুঝতে পারবেন ভাই কিভাবে বের হচ্ছেন, যদি আমাদের সাথে থাকেন। এটা হচ্ছে ব্যাপার। গুড, অনেকে ভর্তি হয়েছে, চমৎকার। আমাদের যারা আছে আশা করি হচ্ছে, হ্যাঁ আমি বাংলাদেশে সব ক্লাসে নেব। হ্যাঁ, আমাদের হার্ড কপি আছে, হার্ড কপি প্রশ্ন ব্যাংক আমাদের চমৎকার। আমাদের লেকচার বুক ডেভেলপ করা আছে, আমাদের প্রশ্ন ব্যাংক ডেভেলপ করা আছে। এগুলো যারা এনরোল করছেন, আপনাদের হচ্ছে কেনার অপশন আছে, এগুলো করে একসাথে জাস্ট 3.5K দিয়ে ভর্তি হয়ে এগুলো সব অ্যাভেল করতে পারবেন। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার যেটা আমাদের আসলে 1,000 স্টুডেন্টের কথা আমরা বলেছিলাম যে আমরা 1,000 স্টুডেন্টের জন্য এই ছাড়টা দিচ্ছি। তো আমাদের কিন্তু প্রাইস স্লট ফিল আপ। তো যারা এখনো ভর্তি হননি তারা হচ্ছে কুইকলি এনরোল করে ফেলেন। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট আমরা যে প্রমিসটা করেছিলাম যে আমরা 1,000 মানুষকে আমরা সার্ভ করবো এই 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 কোর্স ফিতে, আমরা ওটা রাখতে পারবো আর কি। সো ফার্স্ট কাম ফার্স্ট বেসিস, সে আগে আসবে তাকে আমরা ওটা অ্যাভেল মানে সুযোগটা দিতে পারবো। তাহলে দ্রুত হচ্ছে আপনারা এনরোল করে ফেলেন। আর বিশেষ অনেকেই চিন্তা করে যে আমি দিচ্ছি কি, এটা ইনভেস্ট করব কি না, কি মানে অনেক কনফিউশনে থাকি, তাদের জন্য একটা কথা যে অ্যান ইনভেস্টমেন্ট ইজ নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। আপনি হচ্ছে আজকে যে ইনভেস্টটা করছেন, এটা নলেজ ইনভেস্ট। এটা করলে ক্যারিয়ার একটা লেভেলে চলে যাবে, আপনার একটা সিকিউর জব হবে, যেটা আপনাকে লাইফে অনেকখানি নির্ভর করে দিবে। হ্যাঁ, যে বেকারত্বের যে বেদনা, অনেকে হচ্ছে আমরা মুভি, তারপর গল্পের বই, এটাকে অনেকে রোমান্টিসাইজ করে বেকারত্বকে, হিমুর মতো আমি ঘুরে বেড়াবো। বাট ভাই, হিমুর হয়তো বাপের টাকা আছে বলে সে ঘুরে বেড়াইছিল। সো সবাই তো আর হিমু না, সবার পরিবার আছে, পরিজন আছে। সো ভাই জব দরকার, এটা হচ্ছে মূল কথা। তো ওটা এনশিওর করার জন্য একটা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট দরকার।
আপনি আমাদের এখানে আসেন, কোর্সে এনরোল করেন, বাকিটা আমরা দেখে নিব। আর নুজাত, আমরা হচ্ছে একদম তোমাদের প্রপারলি হচ্ছে গিয়ে পরীক্ষার মতো করে ইয়ে করে দিব আমরা। ইনফরমেশন দিয়ে ফিল আপ করবো না, প্যারা নাই, আমাদের বইগুলো হচ্ছে ওভাবে মেক করা। হ্যাঁ, সাদিয়া পাবে। ও আচ্ছা, হিমেশ অলরেডি ভর্তি হয়েছে। চমৎকার। অন্য বইয়ের অপেক্ষা আছি। গুড। তাহলে সবাই এতক্ষণ যারা সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় 2 ঘন্টা মতো সময় নিয়ে নিয়েছি। তো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। কারণ কি, ধরো এই ক্লাসটা গড় গড় করে বলে গেলে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করে দেওয়াই যায়। বাট এই যে আমি 2 ঘন্টা দিচ্ছি, আমার 2 ঘন্টা যাতে কাজে লাগে, আমি যাতে বের হয়ে হচ্ছে আমাকে আবার বই নিয়ে কারাকারি, ভিডিও নিয়ে কারাকারি, এগুলো যাতে করতে না হয়। ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে, এরপর আমি গিয়ে জাস্ট প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে আমাদের মেকানিজম, আমরা এভাবেই রান করি। এসব কারণে হচ্ছে আমাদের উপরওয়ালার ইচ্ছাই সাকসেস এত ভালো। সবাই পিটিওকে চাই। আমাদের সবকিছু অর্গানিক। আমরা অমুককে দিয়ে তমুককে দিয়ে বলারি না, আমরা আমাদের কাজে আমরাই নিজেরাই প্রমোটেড। ঠিক আছে। হ্যাঁ, সবে একই রকম। আচ্ছা, আমরা দেখবো ব্যাপারগুলো। হ্যাঁ আরিফিন, আমরা হচ্ছে তোমরা ক্লাসের মধ্যে দেখবে আরো, মানে আমি যে শুরুতে বললাম না যে এখানে মাথায় রাখবা যে গল্প ছলে পড়বো, আমি গল্প শুনবো, গল্পের মধ্যে পড়া হয়ে যাবে। কারণ আমাদের যে এডুকেশন সিস্টেম, এটার সাথে তো হচ্ছে আমরা সবাই যে সবাই পরিচিত। আমাদের হচ্ছে সেই মুখস্থ নির্ভর, ওটা থেকে হচ্ছে আমরা বের হয়ে আসতে চাই। এই কারণে হচ্ছে আমাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট। এবং আমরা আশা করি হচ্ছে গিয়ে তোমরা যারা এখানে এনরোল করবে তারা হচ্ছে এটার থ্রুতে হচ্ছে উপকৃত হবা। ডোন্ট ওয়ারি। প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ফাইনাল 9টা শেষ হবে, তাহলে এবার। হ্যাঁ, এবারে তুমি ভর্তি হতে পারবে। আর তাপসী, কিন্তু পরীক্ষা পাবা, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই। মেহেদি, রুম্পা, থ্যাংক ইউ। ভর্তি হতে চাও? আচ্ছা, আমাদের হচ্ছে এখানে তোমার কমেন্টে লিংক দিয়ে দিবে, ওখান থেকে হচ্ছে তোমরা জয়েন হতে পারবে। আর আমাদের এমনিতে হচ্ছে ওয়েবসাইট তো আছেই, p2a.academy, ওখানে গিয়ে সরাসরি তোমরা এনরোল হতে পারবা। একাডেমি লিখে সার্চ করলেই চলে আসবে, আমাদের পেজের মধ্যে আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। ধরো তুমি হচ্ছে কোনো কারণে মিস হলো, আমার তো জুমে ক্লাস হয়, তো জুমে ক্লাসগুলো হচ্ছে রেকর্ড থাকবে ওয়েবসাইটে, তুমি দেখে নেবা, কোনো সমস্যা নাই, দেখে পরীক্ষা দিয়ে দিবা। তাহলে কারো আর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রুম্পা অলরেডি এডমিট হয়ে গেছে, চমৎকার। জোহরা, এটা এটা করলে তোমার কাভার হয়ে যাবে। আমরা আমাদের এই যে ব্যাচটা, এটা প্রাইমারি টিচার, প্রধান শিক্ষক, নিবন্ধন সব কভার করবে, কারণ তোমার পড়ার প্যাটার্ন একই। ওপি দুইটা দুরকম, যে আমাদের ধরো ফাউন্ডেশন ব্যাচ যেটা, ওটা হচ্ছে কি আমাদের যারা অনার্স পড়ো স্টুডেন্ট আছে তাদের জন্য। খাদ্য কি কাভার করা সম্ভব? মনের ক্ষুধা মিটবে, এটা বলতে পারি। পেটের ক্ষুধা গিয়ে তো পৌঁছানো সম্ভব না, মানে তোমাদের মনের ক্ষুধা মেটার মাধ্যমে পেটের ক্ষুধা নিবারণের ব্যবস্থা হবে। অ্যাটলিস্ট যখন জব পাবা, পেটের ক্ষুধা নিবারণ তো হয়ে যাবে আলটিমেটলি। দেবাশিস, ও হয়ে যাবে পেটের ক্ষুধা নিবারণ। ঠিক আছে তাহলে,
আমরা আজকে শেষ করছি এখানের মতো। হোপফুলি আশা করি হচ্ছে কালকেও তোমাদের সাথে দেখা হবে লাইভে। আমরা আমাদের 20 তারিখ ওরিয়েন্টেশন, এর আগ পর্যন্ত দুটো ক্লাস হচ্ছে আমি আরো নেওয়ার চেষ্টা করবো, যাতে অ্যাটলিস্ট তোমরা একটা আইডিয়া পাও। কারণ আমরা যদিও বলি যে তোমরা পিটিএ তে আগে আসো তারপর দেখো কোয়ালিটি কেমন, বাট অনেকেই হচ্ছে তোমরা রিকোয়েস্ট করেছো যে ভাই আপনারা যদি দু একটা ডেমো ক্লাস নিতেন। এই কারণে হচ্ছে আমাদের ক্লাসগুলো নেওয়া। আমাদের লাবুসা স্যার, ইয়েস স্যার ক্লাস নিয়েছেন, আরফিন স্যার হচ্ছে ওয়েবিনার নিয়েছে অলরেডি। হচ্ছে আশা করি তোমরা ওটাতে অ্যাটেন্ড করেছো। আমরা অলরেডি দুটো ক্লাস পেলে আশা করি অ্যাটলিস্ট কিছুটা আইডিয়া হয়েছে পিটুএ কিভাবে পড়ায়, কিভাবে আগায়, কিভাবে চিন্তা করে, কেন হচ্ছে আমরা ডিফারেন্ট নিজেদের বলি। আর 33 বছর করবে 50-20 হাজার হ্যাঁ জোহরা, এটা হচ্ছে করবে হোপফুলি, কারণ এটা নিয়ে তো কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আশা করি এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। হ্যাঁ, গুড বাই। ধন্যবাদ রফিন।